আসসালামু আলাইকুম সবাইকে। সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও ক্লাসে। আর একটু আমাকে কনফার্ম করো যে আমার কথা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা। আমাকে একটু দ্রুত জানাও যে আমার কথা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা। এমনিতে আজকে ক্লাসে ঢুকতে দেরি হয়ে গেছে, একটু দ্রুত জানাও সবাই যে আমার কথা ক্লিয়ার কিনা। 2 দিন যাবৎ প্রচুর বৃষ্টি, এখন আল্লাহ আল্লাহ করতেছে আজকের ক্লাসটা যেন ঠিক মতো নিতে পারি। ঠিক আছে, লোডশেডিং হইতে পারে যে কোনো টাইমে, ওয়াইফাই চলে যাইতে পারে। ওয়ালাইকুম আসসালাম সবাইকে, ওয়ালাইকুম আসসালাম। ওকে, তো চলো আমরা শুরু করি। এটা গতিবিদ্যা চ্যাপ্টার, এটা তো মনে হয় তোমাদের শর্ট সিলেবাসে ছিল না, তাই না? ওকে, তো চলো ক্লাসটা খুব ইন্টারেস্টিং হবে। ঠিক আছে, ইনশাল্লাহ চ্যাপ্টারে কোনো প্রবলেম থাকবে না। ওকে, চলো শুরু করি। তো ক্লাস শুরু করার একটা কথা বলি যে ভাইয়া, সবাই একটু ক্লাসে ভিডিওটাতে রিয়াক্ট দাও টুক করে, আর ক্লাসে একটু শেয়ার করে দাও। তোমরা কিন্তু ভাই কেউ শেয়ার করো না, ঠিক আছে? এটা কিন্তু খুব দুঃখের একটা বিষয়, কারণ ভাই টাকা পয়সা কিছু নিই না তোমাদের, ফ্রিতে এত কষ্ট করতেছি, ঠিক আছে? আর সামান্য একটু কি চাই যে একটু শেয়ার দাও, এই শেয়ারটাই তোমরা দাও না, ঠিক আছে? একটু দিও ভাই, শেয়ার দিতে তো আর টাকা পয়সা লাগে না, তাই না? শুধু একটু শেয়ার করে দিবা। শেয়ার করে দিলে আর সবাই জানলো, ঠিক আছে, স্টুডেন্ট সংখ্যা বাড়লো, তাতে কি হবে? তাতে পরীক্ষাগুলো যে দাও প্রতিযোগী বাড়বে, নিজের অবস্থানটা বুঝতে পারবা। বুঝো না কেন? তোমাদের জন্য কিন্তু ভালো, ঠিক আছে? ওকে, তো একটু শেয়ার করে দাও সবাই, আর আমরা ক্লাসটা এখনই শুরু করব, ঠিক আছে? ওকে, দেখো, গতিবিদ্যা, ঠিক আছে, ডাইনামিক্স, খুবই খুবই ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার, ঠিক আছে? মেনলি চ্যাপ্টারের মেন বিষয় হলো প্রাস নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। ওকে, তো চলো আমরা শুরু করি। তো দেখো, এখানে যে কথাটা বলছে যে, আচ্ছা এখানে কিছু লাগবে না, ঠিক আছে? ওকে, দেখো এখানে আসো, যে প্রসঙ্গ কাঠামো, প্রসঙ্গ কাঠামো কাকে বলে, ঠিক আছে? ওকে, দেখো প্রসঙ্গ কাঠামোর যদি সংজ্ঞাটা একটু পড়ো, যে যে সুনির্দিষ্ট স্থানাঙ্ক ব্যবস্থা বিবেচনা করা। ও, আগে তো লাইন পড়ি নাই। আচ্ছা দেখো কি বলছে, যে কোনো বস্তুর গতির বর্ণনার জন্য, ঠিক আছে, গতির বর্ণনার জন্য ত্রিমাত্রিক স্থানে যে সুনির্দিষ্ট স্থানাঙ্ক ব্যবস্থা বিবেচনা করা হয় এবং যার সাপেক্ষে বস্তুটির গতি বর্ণনা করা হয় তাকে প্রসঙ্গ কাঠামো বলে। কিওয়ার্ডটা কি? কিওয়ার্ডটা হলো ভাইয়া, যার সাপেক্ষে বস্তুর গতি বর্ণনা করা হয়, ঠিক আছে? এটা হলো কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা মনে রাখলেই সংজ্ঞাটা যেমনি দেখ তুমি কি অ্যান্সার করতে পারবা। বুঝতে পারছো কি না? ওকে, তারপরে মনে করো যে এখানে আর কিছুই লাগবে না, ঠিক আছে? কিছুই লাগবে না, নিচে আসো। দেখো, একমাত্রিক প্রসঙ্গ কাঠামো, ঠিক আছে, 1D। একমাত্রিক মানে 1D, ডাইমেনশন, ঠিক আছে? তারপরে 2D আছে, 3D আছে, এরকম। ওকে, দেখো একমাত্রিক, ঠিক আছে, একমাত্রিক প্রসঙ্গ কাঠামো। ওকে, তো এখান থেকে কী লাগবে ভাইয়া? এখান থেকে শুধুমাত্র আমাদের উদাহরণ করা লাগবে, ঠিক আছে? দেখো নিচে উদাহরণ করা লাগবে। আচ্ছা, সংজ্ঞাটা যদি একটু পড়ি, সংজ্ঞা কী বলছে দেখো, যে দেখো, যে বস্তুর বিভিন্ন কণার অবস্থান একটি মাত্র স্থানাঙ্ক দ্বারা নির্দেশ করা যায় তাকে একমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা বলে, ঠিক আছে? এটা কি মুখস্থ করা লাগবে? দেখো কি বলছে, একটি মাত্র স্থানাঙ্ক, ঠিক আছে, একটি মাত্র স্থানাঙ্ক। ওকে, এখন আমাদের লাগবে কি ভাই? এখানে আমাদের এখানে লাগবে হলো উদাহরণ, ঠিক আছে? এই যে উদাহরণ, ঠিক আছে? এখন এভাবে যদি উদাহরণ মনে রাখতে চাও, ঠিক আছে, তাহলে মনে করো মাথা টাথা ঘুরে যাবে। হাজার হাজার উদাহরণ আছে, হাজার হাজার কি আছে, নাম আছে, ঠিক আছে? তো আমি একটা ট্রিক্স শেয়ার করি, আহ, সেটাতে মনে রাখবা। একমাত্রিক একমাত্রিক যত উদাহরণ আছে সব উদাহরণ মনে রাখবা, যে নামের ভিতরে সরু এবং সুতা এই দুইটা কথা থাকবে, ঠিক আছে? আমি একটু লেখা দিই, দেখো, সরু আর সুতা, ঠিক আছে? এই দুইটা কথা যদি নামের ভিতরে থাকে বুঝবা সেটা একমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার কথা বলতেছে, ঠিক আছে? দেখো, একটি দীর্ঘ সরুদণ্ড, সরু কথা আছে, একটি দীর্ঘ সরু সুতা, সরু কথা আছে, সুতা কথা আছে, ঠিক আছে? ঝুলন্ত সুতা, ঠিক আছে? আবার বলতে পারে লম্বা সরু কাঠি, ঠিক আছে? তারপর বলতে পারে রিজু সুতা। যে কোনো কিছু বলুক, অন্যান্য রাইটারের বই থেকে যে কোনো কিছু দিক, মোট কথা মনে রাখবা সরু এবং সুতা, এই দুইটা কথা নামের ভিতরে থাকলে সেটা কি হবে? সেটা হবে একমাত্রিক প্রসঙ্গ কাঠামো। ওকে, তারপরে দেখো দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো, ঠিক আছে? দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো। ওকে, দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো উদাহরণগুলো কি দেখো, দেখো এটার কি, এটার দেখো সংজ্ঞা কি বলছে, যে দুটি স্থানাঙ্কের সাহায্যে নির্দেশ করে, ঠিক আছে? তার মানে কি এটা দ্বিমাত্রিক। ওকে, উদাহরণগুলো দেখো, উদাহরণগুলো এখানে শুধু উদাহরণ করে লাগবে, ঠিক আছে?
তো এটার উদাহরণ মনে রাখার জন্য একটা ট্রিক্স আছে। দেখো ট্রিক্সটা যদি আমি বলি সেটা হলো পাতলা। পাতলা কথাটা মনে রাখবা, ঠিক আছে? কি মনে রাখবো ভাইয়া? পাতলা। পাতলা নামের ভেতরে পাতলা থাকলে সেটা কি হবে? সেটা হলো টু ডাইমেনশনাল বা দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো। দেখো, আচ্ছা দেখো, পাতলা কাগজ, ঠিক আছে, পাতলা ধাতব পাত, বুঝতে পারছো কি না? পাতলা কাগজ, পাতলা ধাতব পাত, আর বলতে পারে পাতলা টিনের পাত, ঠিক আছে? এবং দেখো দুইটাই স্পেশাল আছে, এই দুইটা একটু মনে রাখি। একটা হলো যে ফুটবল খেলার মাঠের গতি, ঠিক আছে, ফুটবল খেলার মাঠের গতি। আর একটা আছে, এটা একটু লিখে নাও, দেখো আমি একটু লিখে দেই। সেটা হলো ভাইয়া যে পিঁপড়ার গতি, ঠিক আছে? একটা হলো পিঁপড়ার গতি, পিঁপড়ার গতি, ঠিক আছে? পিঁপড়ার গতিও কিন্তু কি টু ডাইমেনশনাল বা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা বা দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো, যেটা বলো না কেন। ওকে, তারপরে দেখো আমরা আসি ত্রিমাত্রিক, ঠিক আছে, ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো। এখানে উদাহরণগুলো দেখো, এখানে উদাহরণগুলো, আচ্ছা ঠিক আছে, তুমি যদি একমাত্রিক এবং দ্বিমাত্রিকগুলো মনে রাখতে পারো, তোমার কি ত্রিমাত্রিক মনে রাখার কোনো দরকার আছে? কোনো দরকার নাই, ঠিক আছে? কারণ একমাত্রিক এবং দ্বিমাত্রিক ছাড়া পৃথিবীতে যা যা আছে সব কিছুই কি, সব কিছুই ভাইয়া ত্রিমাত্রিক, ঠিক আছে? দেখো এই নামগুলো মুখস্থ রাখা দরকার নাই, কারণ তুমি একমাত্রিক এবং দ্বিমাত্রিক জানো। ওকে, একজন প্রশ্ন করছে যে ভাইয়া কোন রাইটারে বই পড়বো। ওকে, তুমি আমাদের মেসেঞ্জার গ্রুপের চেক করো, পিন মেসেজ চেক করো, ঠিক আছে? কোন রাইটারের বই কেনা লাগবে আমি বুক লিস্ট দিয়ে দিছি, ওখান থেকে একটু দেখে নিও। ওকে, এটুকু তো বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, তো চলো এখন আমরা পড়বো জড় প্রসঙ্গ কাঠামো, ঠিক আছে? এই প্রসঙ্গ কাঠামোর দুই প্রকার, একটা হলো কি ভাইয়া জড়, আর একটা হলো কি অজড়, ঠিক আছে? তো এখন আমরা পড়বো জড় প্রসঙ্গ কাঠামো, ঠিক আছে? ওকে দেখো, আচ্ছা দেখো জড় প্রসঙ্গ কাঠামো এখানে কি কি বলছে, ঠিক আছে? এই সংজ্ঞার ভিতরে কতগুলা কিওয়ার্ড আছে, এই কিওয়ার্ডগুলা মনে করো যে টানা টানা মুখস্থ করা লাগবে, ঠিক আছে? দেখো জড় প্রসঙ্গ কাঠামো, ঠিক আছে, আমরা পড়তেছি কোনটা? জড় প্রসঙ্গ কাঠামো। আচ্ছা প্রথম কিওয়ার্ড হলো জড় প্রসঙ্গ কাঠামে ত্বরণ বা মন্দন থাকে না। কি থাকে না ভাইয়া? ত্বরণ বা মন্দন থাকে না, ঠিক আছে? তারপরে দেখো যেটা বলছে যে বেগ কেমন, জড় প্রসঙ্গ কাঠামোয় বেগ হলো স্থির বেগ, সমবেগ বা ধ্রুব বেগ, ঠিক আছে? বেগ কেমন? স্থির বা সমবেগ, বা বলতে পারে কি ধ্রুব বেগ, ঠিক আছে? অথবা স্থির বেগ, সমবেগ অথবা ধ্রুব বেগও কিন্তু বলতে পারে, ঠিক আছে? আরেকটা কি দেখো, আরেকটা বলছে যে নিউটনের গতিসূত্র, নিউটনের গতিসূত্র প্রযোজ্য হয় কি হয় না? নিউটনের গতিসূত্র প্রযোজ্য হয়, ঠিক আছে? নিউটনের গতিসূত্র প্রযোজ্য হয়। প্রত্যেকটা লাইন কিন্তু ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কিওয়ার্ড ইম্পর্টেন্ট, ঠিক আছে? প্রত্যেকটা লাইন থেকে প্রশ্ন আসবে, প্রত্যেকটা কিওয়ার্ড থেকে প্রশ্ন আসতে পারে, বুঝতে পারছো কি না? ওকে, তারপরে দেখো উদাহরণ যদি বলি, উদাহরণ হলো জড় কাঠামোর উদাহরণ কি স্থির কাঠামো এবং কি সমবেগে গতিশীল কাঠামো, ঠিক আছে? স্থির কাঠামো এবং জড় বেগে গতিশীল কাঠামো, বুঝতে পারছো কি না? ওকে, যেখানে বলছে যে জড় প্রসঙ্গ কাঠামোতে প্রযোজ্য হয়, ঠিক আছে? জড় কাঠামো বা বলতে পারি সমবেগে গতিশীল কাঠামো, ঠিক আছে? যে কোনো একটাই বলতে পারে। ওকে, হ্যাঁ, তারপর একটা কথা বলছে এখানে যে যে জড় প্রসঙ্গ কাঠামোতে পদার্থবিজ্ঞানের সকল সূত্র অপরিবর্তিত থাকে, ঠিক আছে? বলতে পারে যে কোন প্রসঙ্গ কাঠামোতে পদার্থবিজ্ঞানের সকল সূত্র অপরিবর্তিত থাকে ভাইয়া? অ্যান্সার হবে জড় প্রসঙ্গ কাঠামো, ঠিক আছে? জড় প্রসঙ্গ কাঠামো। এবং এই নীতিকে কি বলা হয়? এই নীতিকে বলে নিউটনের অপরিবর্তনীয়তার নীতি, ঠিক আছে? প্রিন্সিপাল অফ ইনভ্যারিয়েন্স, ঠিক আছে? এটা একটু মনে রাখো। ওকে, তারপর আমরা পড়বো অজড় প্রসঙ্গ কাঠামো, ঠিক আছে? অজড় প্রসঙ্গ কাঠামো দেখো এখানেও কিওয়ার্ড আছে, কিওয়ার্ড কি ভাইয়া? এখানে ত্বরণ বা মন্দন থাকে, ত্বরণ বা মন্দন সহ মানে কি ত্বরণ বা মন্দন থাকবে, ঠিক আছে? বেগ কেমন? বেগ হবে অসমবেগ, ঠিক আছে? বেগ কেমন ভাইয়া? বেগ হবে এই যে অসমবেগ, ঠিক আছে? বেগ হবে অসমবেগ। তারপরে নিউটনের গতিসূত্র প্রযোজ্য কিনা? নিউটনের গতিসূত্র কিন্তু প্রযোজ্য না, ঠিক আছে? এই যেখানে বলছে দেখো নিউটনের গতিসূত্র সমূহ অজড় প্রসঙ্গ কাঠামোতে প্রযোজ্য হয় না, ঠিক আছে? ওকে, উদাহরণ কি দিছে ভাইয়া? দেখো উদাহরণগুলো যদি একটু দেখো, যে বলছে কৃত্রিম উপগ্রহ, রকেট, লিফট, ঠিক আছে? এগুলা কি? এগুলো সব অজড় প্রসঙ্গ কাঠামোর উদাহরণ, বুঝতে পারছো কি না? এগুলো কিন্তু ভুল করা যাবে না। ওকে, এখানে আর কিছুই লাগবে না, ঠিক আছে? এখানে আর কিছুই লাগবে না, পেজ উল্টাও। দেখো এখানে একটা লাইন বলছে, এই লাইনটা একটু মনে রাখো, যে এ মহাবিশ্বের সকল স্থিতি আপেক্ষিক, সকল গতি আপেক্ষিক, কোনো গতি পরম নয়, পরম নয় কোনো স্থিতি, ঠিক আছে? এটা মনে করো কি যে গানের মতো করে মুখস্থ করবা, ঠিক আছে? এখান থেকে কিন্তু সত্য মিথ্যা টাইপের প্রশ্ন আসবে, বলবে যে নিচের কোনটি সত্য নয়, দিয়ে প্রথমে বলবে যে মহাবিশ্বের সকল কিছুই, সকল স্থিতি আপেক্ষিক, হ্যাঁ হইলো,
বললো সকল গতি আপেক্ষিক, বললো হইলো, ঠিক আছে। তারপরে অপশন দিল কোনো গতি পরম নয়, ঠিক আছে। তারপর বললো কি পরম, এখানে আছে যে পরম নয় কোনো স্থিতি, এটা দিয়ে বললো কি সকল স্থিতি পরম, ঠিক আছে। এরকম মনে করো যে প্যাঁচ মাইরা দিবে, তো এগুলো কিন্তু মনে রাখা লাগবে, বুঝতে পারছো কি না? ওকে, এখানে আর কিছুই লাগবে না। দেখো এই যে আপেক্ষিক গতি, আপেক্ষিক গতির সংজ্ঞাটা একটু মনে রাখো, ঠিক আছে। এটা কিন্তু মেডিকেল আসলে লাগবে যে দুইটি চলমান বস্তুর একটির সাপেক্ষ অপরটির গতিকে, ঠিক আছে। এটা কি বলে আপেক্ষিক, আপেক্ষিক কথার ভিতরে দেখো কিওয়ার্ডটা হলো একটি সাপেক্ষে অপরটি, এটা হলো কিওয়ার্ড, একটি সাপেক্ষে অপরটি, ঠিক আছে। সাপেক্ষে থাকলে আপেক্ষিক, এভাবে মনে রাখবা, সাপেক্ষে থাকলে আপেক্ষিক। ওকে, এখানে আর কিছুই লাগবে না। ওকে, দেখো তারপরে পেজে যাই। ওকে, তারপরে দেখো এখানে কিছু লাগবে না, একদম 3.5-এ চলে আসো, গতি বিষয়ক বিভিন্ন রাশি, ঠিক আছে। যা দাগায় দিতেছি শুধু তাই পড়বা, দাগানোর বাইরে কিচ্ছু করা লাগবে না, ঠিক আছে। আর মনে করো যে অনুশীলনীর এমসিকিউ প্লাস অন্যান্য রাইটার তপন স্যারের বইয়ের এমসিকিউ, আমি ওগুলো তো পিডিএফ দিয়েই দিই, সমস্যা নাই। ওকে, দেখো গতি বিষয়ক বিভিন্ন রাশি, ঠিক আছে। প্রথমটা কি, প্রথমটা দেখো সরণ, সরণ কাকে বলে? নির্দিষ্ট দিকে সময়ের সাথে অবস্থানে পরিবর্তন, ঠিক আছে। নির্দিষ্ট দিকে সময়ের সাথে অবস্থানে পরিবর্তন, এটা কি সরণ বলে? এটা আমরা কি ক্লাস 9-10 থেকে পড়তেছি, এটার ভিতরে কি আর কিছু বলা লাগবে? সরণ একটি ভেক্টর রাশি, এটা আমরা জানি, ঠিক আছে। আমরা ভেক্টর চ্যাপ্টারে পড়ে আসছি কোনগুলো ভেক্টর রাশি, কোনগুলো স্কেলার রাশি, ঠিক আছে, এগুলো আমরা জেনে আসছি। এখন সরণের মাত্রা কি? সরণের মাত্রা এল, ঠিক আছে। সরণের মাত্রা কি ভাইয়া? মাত্রা এল, ঠিক আছে। একক কি? একক হলো মিটার, একক কি? একক হলো মিটার। ওকে, এটা একটু মাথায় রেখো, এই যেখানে বইলা দিছে দেখো, এই যে একক হলো মিটার, সরণ হলো কি, সরি মাত্রা হলো কি, মাত্রা হলো এল। ওকে, তারপরে দেখো দ্রুতি, দ্রুতি কাকে বলে? দ্রুতি মনে রাখবা যে একক সময় অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে। কিওয়ার্ডটা কি ভাই? কিওয়ার্ডটা হলো একক সময়ে অতিক্রান্ত দূরত্ব, সেটা হলো কি ভাইয়া? দ্রুতি। দ্রুতির মাত্রা কি? দ্রুতির মাত্রা হলো এলটি ইনভার্স টু, সরি এলটি ইনভার্স ওয়ান, ঠিক আছে। দেখো নিচে আছে মাত্রা কি, এলটি ইনভার্স ওয়ান। এগুলো তোমরা বের করতে পারবা, ঠিক আছে। এগুলো কিন্তু বের করতে পারবে, এই যে এজি বাইরে টিতে বের করতে পারবা, বুঝতে পারছো কি না? এগুলো তো বের করতে পারো আশা করি, এগুলো দিয়ে আর কি। ওকে, তারপরে দেখো গড় দ্যুতি। আচ্ছা, গড় দ্যুতি এখানে একটু কথা আছে, ঠিক আছে। মনে করো যে যে কোনো সূত্রে যদি গড় কথাটা পাও, ঠিক আছে, গড় মানে মনে রাখবা মোট, মোট মোট ডিভাইডেড সময়, ঠিক আছে। গড় মানে কি আমি একটু লেখা দিই, দেখো গড় মানে মনে রাখবা মোট ডিভাইডেড সময়, ঠিক আছে। এটা হলো গড়ের সূত্র, যে কোনো গড়, গড় দ্রুতি দিক, গড় বেগ দিক, যে কোনো কিছু দিক না কেন, ঠিক আছে। গড় মানে একটা জিনিস মনে রাখবা মোট ডিভাইডেড সময়। দেখুন কি বলছে যে মোট দূরত্ব ডিভাইডেড কি, মোট ব্যয়িত সময়, ঠিক আছে, বুঝতে পারছো কি না? ওকে, এটা হলো গড় দ্রুতি। তারপর তাৎক্ষণিক দ্রুতি, তাৎক্ষণিক হইলে মনে রাখবা যে সময় ব্যবধান শূন্যের কাছাকাছি। তাৎক্ষণিক মানেই, তাৎক্ষণিক মানেই ডেল টি বা সময় ব্যবধান ইকাল টু শূন্যের কাছাকাছি, শূন্যের কাছাকাছি, কাছাকাছি, এটা মনে রাখবা, ঠিক আছে। অত বড় সূত্র মনে রাখার টাইম নাই, জাস্ট কিওয়ার্ডগুলো মনে রাখবা। ওকে, দেখো কি বলছে, দেখো এই যে সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে তাকে কি বলে? দেখো ঘুরে ফিরে এত বড় সংখ্যা পড়বা, লাস্টে যায় কি, তাৎক্ষণিক দ্রুতি। তাৎক্ষণিক মানে সময় ব্যবধান শূন্যের কাছাকাছি, বুঝতে পারছো কি না? ওকে, আচ্ছা দেখো তারপরে দেখো আমরা আসবো বেগ, ঠিক আছে। গড় বেগ, গড় বেগ মানে কি? মোট সরণ বাই সময় ব্যবধান, ঠিক আছে। মোট সরণ বাই সময় ব্যবধান, এই যে এটুকু মনে রাখবা, মোট সরণ বাই সময় ব্যবধান, ঠিক আছে, শুধু এটুকু মনে রাখবা। ওকে, তারপরে আসো দেখো তাৎক্ষণিক বেগ, যেটা বললাম তাৎক্ষণিক কথা মানে কি, সময় ব্যবধান শূন্যের কাছাকাছি, দেখো সময় ব্যবধান শূন্যের কাছাকাছি, ঠিক আছে। এই কথাটা প্রথমে থাকবে, তারপর কি বেগের সংজ্ঞা থাকবে, তাই কি হয়ে গেল তাৎক্ষণিক বেগ, বুঝতে পারছো কি না? তারপরে দেখো আছে মধ্যবেগ, ঠিক আছে। ওকে, তারপরে দেখো মধ্যবেগ বলা আছে। দেখো মধ্যবেগ মানে কি? মধ্যবেগ মানে হলো ভাইয়া আদি বেগ প্লাস শেষ বেগ ডিভাইডেড টু, ঠিক আছে। আদি বেগ প্লাস শেষ বেগ ডিভাইডেড টু, এই যে দেখো এখানে যে একটা লেখছে যে মধ্যবেগ ইকুয়াল টু ভি নট প্লাস ভি ডিভাইডেড টু। ভি নট মানে কি? ভি নট মানে হলো ভাইয়া আদি বেগ। ভি নট মানে কি ভাইয়া? ভি নট মানে হলো আদি বেগ, ঠিক আছে। আর ভি মানে কি? ভি মানে হলো ভাইয়া শেষ বেগ, শেষ বেগ। তাহলে ভি নট এবং ভি আদি বেগ প্লাস শেষ বেগ ডিভাইডেড টু, ঠিক আছে।
এটাই মনে রাখবা। দেখো এটা এখানে বলছে যে কোন একটি গতিশীল বস্তুর আদি বেগ এবং শেষ বেগের অভিমুখ একই হলে তাদের যোগফলের অর্ধেককে কি বলে, মধ্যবেগ বলে। ঠিক আছে, যোগফলের অর্ধেক, আদিবেগ প্লাস শেষ বেগ ডিভাইডেড 2। ওকে, তারপরে দেখো বলছে আপেক্ষিক বেগ। ঠিক আছে, আপেক্ষিক বেগ মনে রাখবা যে সেম কথা। আপেক্ষিক মানে এর আগে বুঝাইলাম না যে আপেক্ষিক মানে একটা সাপেক্ষে আর একটা সাপেক্ষিক কথা থাকলেই আপেক্ষিক বেগ। ঠিক আছে, এই যে এই যে দেখো সাপেক্ষে, সাপেক্ষের বেগ বুঝি। ঠিক আছে, সাপেক্ষে কথা মানে কি, আপেক্ষিক, এভাবে মনে রাখবা। তারপরে দেখো কি বলছে, আচ্ছা এই যে দেখো একটি সাপেক্ষে অপরটির অবস্থানের পরিবর্তন। ঠিক আছে, ওকে। আচ্ছা আমি কি একটু ফাস্ট পড়াই দিছি না ঠিকই আছে বলো তো? আচ্ছা দেখো যেখানে দুইটা কথা বলছে যে আপেক্ষিক বেগ নির্ণয় করা। ঠিক আছে, যদি তোমাকে কখনো আপেক্ষিক বেগ নির্ণয় করতে দেয় তুমি কেমন নির্ণয় করবা সেটা একটু দেখো। যেখানে কি বলছে যে দুটি গতিশীল বস্তু একই দিকে চললে বস্তু দুটির বেগ বিয়োগ করে তাদের আপেক্ষিক বেগ পাওয়া যায়। ঠিক আছে, ধরো একটা বাস চলতেছে এইদিকে। ঠিক আছে, একটা বাস চলতেছে এইদিকে 5 মিটার সেকেন্ড ইনভার্স 1 বেগে। ঠিক আছে, ঠিক একই দিকে আর একটা হুন্ডা চলতেছে 10 মিটার সেকেন্ড ইনভার্স 1 বেগে। ঠিক আছে, তোমাকে যদি আপেক্ষিক বেগ বের করতে বলে, যেহেতু দুইটা একই দিকে যাইতেছে, তো তুমি কি করবা, এই দুইটা বিয়োগ করে দিবা। ঠিক আছে, বিয়োগ করে দিলে তুমি কি পাবা, আপেক্ষিক বেগ। বুঝতে পারছো কিনা? আর যদি সেম জিনিস মনে করো যে একটার দিক শুধু পাল্টা যেত। ঠিক আছে, মনে করো যে বাস যাইতেছে এইদিকে আর হুন্ডা যাইতেছে বা বাইক যাইতেছে এইদিকে, দিক বিপরীত। দিক বিপরীত হলে কি করবা, দুইটা যোগ করে দিবা। ঠিক আছে, যেখানে বলছে দুটি গতিশীল বস্তু বিপরীত দিকে চললে আপেক্ষিক বেগ হবে কি, বেগ দুটির বিয়োগ ফলের সমান। বুঝতে পারছো কিনা? ওকে, তারপরে দেখো আসি আমরা সমবেগ। ঠিক আছে, সমবেগ মানে মনে রাখবা যে বলের মান ও দিক ধ্রুব। ঠিক আছে, বলের মান ও দিক ধ্রুব, মান ও দিক দিক ধ্রুব থাকলে সেটা কি, সেটা হলো সমবেগ। যেমন শব্দের বেগ, আলোর বেগ। ঠিক আছে, এগুলো কি ভাইয়া, এগুলো সব সমবেগ। ওকে, তারপরে দেখো অসমবেগ। ঠিক আছে, অসমবেগ মানে কি, সময়ের সাথে স্মরণের হারের মান বা দিক উভয় পরিবর্তন হবে। ঠিক আছে, ওকে দেখো এই যে সময়ের সাথে স্মরণের হারের মান এবং দিক উভয় কি হবে, পরিবর্তিত হবে। সেটি ঠিক আছে, সেটা কি আমরা কি বলবো, অসমবেগ। বুঝতে পারছো কি না? ওকে, তারপরে দেখো আসো তাৎক্ষণিক ত্বরণ। তাৎক্ষণিক মানে যেটা বলছি যে সময় ব্যবধান শূন্যের কাছাকাছি, এই দেখো সময় ব্যবধান শূন্যের কাছাকাছি। তারপরে কি, এটা হলো তাৎক্ষণিক। তাৎক্ষণিক মানে সময় ব্যবধান শূন্যের কাছাকাছি। তারপর কি বলছে, তাৎক্ষণিক ত্বরণ। তারপরে দেখো ত্বরণের সংজ্ঞা দিয়ে দিছে। ঠিক আছে, এভাবে মনে রাখবা। তারপরে দেখো বলছে ত্বরণ দুই প্রকার, একটা হলো সমত্বরণ আর একটা হলো কি ভাইয়া, আর একটা হলো অসমত্বরণ। একটা সমত্বরণ আর একটা হলো অসমত্বরণ। সমত্বরণ কি বলছে যে সমত্বরণ মানে ত্বরণ সবসময় ধ্রুব থাকবে। ঠিক আছে, সব সময় ধ্রুব থাকবে, এটা হলো সমত্বরণ। আর অসমত্বরণ কি ভাইয়া, অসমত্বরণ হলো সময়ের সাথে ত্বরণ ভিন্ন ভিন্ন হয়। ঠিক আছে, অসমত্বরণ কি, এ দেখো সময়ের সাথে যখন ত্বরণ ভিন্ন ভিন্ন হয় তখন সেটাকে আমরা বলি কি, অসমত্বরণ। ঠিক আছে, দেখো এখানে কয়েকটা কথা বলছে সমত্বরণ নিয়ে, যে অভিকর্ষের টানে মুক্ত হয় পরন্ত বস্তুর ত্বরণ সমত্বরণ। ঠিক আছে, প্রশ্ন কিন্তু আসতে পারে যে নিচের কোনটি সমত্বরণের উদাহরণ। ঠিক আছে, মুক্তভাবে পরন্ত বস্তু কি ভাইয়া, সমত্বরণের উদাহরণ। ঠিক আছে, দেখো আবার বলছে কি সমত্বরণশীল বস্তুতে সমবল ক্রিয়া করে। ঠিক আছে, সমত্বরণে কোন বল ক্রিয়া করে ভাইয়া, সমবল। সমত্বরণ সমবল, সমত্বরণ সমবল। ঠিক আছে, ওকে, তারপর কি বলছে দেখো সমত্বরণে ত্বরণের মান ও দিক উভয় ধ্রুব থাকে। এটা তো আমরা সংজ্ঞার ভিতরে বলছিলাম, এই যে ত্বরণের দিক এবং সময় কি, উভয়ে ত্বরণের মান এবং দিক উভয়ই ধ্রুব থাকে। ঠিক আছে, এটা আমরা কি সংজ্ঞার ভিতরে পড়ছি। ওকে, তারপর দেখো অসমত্বরণ। ঠিক আছে, অসমত্বরণ উদাহরণগুলো দেখো বাস, ট্রেন, মোটর গাড়ি। ঠিক আছে, ইত্যাদি অসমত্বরণের উদাহরণ। তার মানে কি, এগুলো সময়ের সাথে সাথে ত্বরণ চেঞ্জ হয়, আলাদা হয়। বুঝতে পারছো কি না? ওকে, আচ্ছা দেখো এখন দেখো এই যে একটা সূত্র আছে সমবেগে গতিশীল বস্তুর দূরত্বের সূত্র। ঠিক আছে,
তারপরে দেখো যদি নিচে যাও আরও কয়েকটা সূত্র পাবা, যে সমত্বরণে গতিশীল বস্তুর শেষ বেগের সমীকরণ, ঠিক আছে, এরকম অনেক সূত্র পাবা। তো এই সব সূত্রগুলো আমরা একসাথে পড়বো, ঠিক আছে, সব সূত্র আমরা একসাথে পড়বো, ঠিক আছে। দেখো একটা পেজ নিয়ে একসাথে পড়ি, ঠিক আছে। সবাই একটু খাতা কলম বের করো, খাতা কলম বের করো। দেখো এইগুলো 9-10-এ তোমরা পড়ছো, 9-10 থেকে পড়ে আসতেছো, ঠিক আছে। তো জাস্ট একটু রিকল করব, ঠিক আছে। দেখো জাস্ট একটু রিকল, সমবেগের জন্য, আচ্ছা ঠিক আছে, সমবেগে, শুধু সমবেগে লিখি। দেখো সমবেগের ক্ষেত্রে আমরা অতিক্রান্ত দূরত্ব এস এর সূত্র কি জানি, এস ইকাল টু ভিটি, ঠিক আছে। সরণের সূত্র কি, এস ইকাল টু ভিটি, ঠিক আছে, এটা কিন্তু আমরা জানি। আবার দেখো এটা হলো সমবেগে, ঠিক আছে। তারপর যদি আমি বলি সমতরণে, সমতরণে, সমতরণে শেষ বেগ, সমতরণে শেষ বেগ ভি ইকাল টু কি, ভি ইকাল টু ভি নট প্লাস এটি, বা আমরা যেটাকে বলতাম যে ভি ইকাল টু ইউ প্লাস এটি, ঠিক আছে। এই ইউ এর পরিবর্তে ভি নট লিখলাম, ঠিক আছে। ভি নট যে কথা, ইউ এর সেম কথা, তাহলে শেষ বেগ ভি ইকাল টু কি ইউ প্লাস এটি বা ভি নট প্লাস এটি, বুঝতে পারছো কি না? ওকে, এখন আমি যদি বলি যে সমতরণে, সমতরণে অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে, অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল টু কী হবে, এস ইকুয়াল টু আমরা পড়ছিলাম না ইউটি প্লাস হাফ এর স্কোয়ার, ঠিক আছে। তাহলে কী লিখবো আমরা, ভি নট টি প্লাস হাফ এটি স্কোয়ার, ঠিক আছে। ওকে, দেখো এখন এটা যদি স্থির অবস্থায় হয় তাহলে ভি ইকুয়াল টু কী হয়ে যাবে, ভি নট ইকুয়াল টু কী হয়ে যাবে, জিরো হয়ে যাবে না। যদি স্থির অবস্থা হয়, দেখো আমি যদি বলি, দেখো ওকে, দেখো স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করলে, ঠিক আছে, যাত্রা শুরু করলে এই ক্ষেত্রে ভাই এস ইকাল টু কী হবে, এস ইকাল টু হাফ এট স্কোয়ার হয়ে যাবে না, হাফ এট স্কোয়ার হয়ে যাবে না, তাই হবে না যে হাফ এট স্কোয়ার। তো ভাই আমরা এক্ষেত্রে কি বলতে পারি, দেখো এই ক্ষেত্রে কিন্তু অনেকগুলো সমীকরণ বের করা যায়, ঠিক আছে, এগুলো তোমরা পারবা। তারপর দেখো আমি একটু বলে দিই যে এই ক্ষেত্রে আমরা একটা সমীকরণ বের করতে পারি কি, এর সাথে যদি সময়ের ঠিক আছে সম্পর্ক দেখায়, দেখো তাহলে এখানে কি হবে, এখানে এস ইকালটা আমরা লিখতে পারি না, সরি এস ইকাল টু না, কিন্তু সমানুপাতিক চিহ্ন দিই আমরা। দেখো এর সমানুপাতিক টি স্কোয়ার, ঠিক আছে, এর সমানুপাতিক কি টি স্কোয়ার, এই ইগুলো মনে রাখবা, ঠিক আছে। তাহলে এখানে আলটিমেটলি কী দাঁড়াইলো, যে যদি স্থির অবস্থান থেকে, ঠিক আছে, স্থির অবস্থান হতে যদি কোনো বস্তু চলা শুরু করে, স্থির অবস্থান থেকে কোনো বস্তু চলা শুরু করলে, ঠিক আছে, সেই বস্তুর অতিক্রান্ত দূরত্ব কি হবে, সময়ের বর্গের সমানুপাতিক, অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক। এগুলো একটু মনে রাখবা, ঠিক আছে। এগুলো কিন্তু সত্য মিথ্যা চ্যাপ্টারে কি সরি সত্য মিথ্যা টাইপের প্রশ্নগুলোতে দিয়ে দেয়, বুঝতে পারছো কি না? ওকে, দেখো আচ্ছা ঠিক আছে, এটা গেল। ওকে, এখন আমরা একটা দেখি, যে আর একটা আছে, মনে করো যে ওকে দেখো, আচ্ছা সমতরণের ক্ষেত্রে যদি কোনো বস্তু স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে, ঠিক আছে, দেখো সমতরণে প্লাস কোনো বস্তু
স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করলে ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা কি বের করব? এই ক্ষেত্রে আমরা যদি শেষ বেগ বের করতে চাই, দেখো শেষ বেগ ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s আমরা পড়ছিলাম, তাহলে এখানে লিখবো ভি নট স্কোয়ার প্লাস 2as। ঠিক আছে, ওকে। তো এই ক্ষেত্রে কন্ডিশন কি? একটা হলো সমতরণ আর একটা হলো কি ভাইয়া? স্থির অবস্থান। তো স্থির অবস্থান হইলে আদিবেগ কত ভাইয়া? আদিবেগ 0। তার মানে আমরা লিখতে পারি ভি স্কোয়ার ইকাল টু 2as। লিখতে পারি কি না? ভি স্কোয়ার ইকাল টু 2as। তাহলে আলটিমেটলি এখানে কি দাঁড়ায় দেখো তো? এখানে যদি আমি শুধু ভি স্কোয়ার রাখি তাহলে সমানুপাতিক এস দাঁড়ায়। ভি স্কোয়ার সমানুপাতিক এস। ঠিক আছে, দেখো এখন আমি যদি এই ভির স্কোয়ারটাকে উঠাই দিতে চাই তাহলে আমরা কি এ পাশে এসটা রুট হয়ে যাবে না? ভি সমানুপাতিক কি? রুট এস। তাহলে আলটিমেটলি এখানে আমরা কী বলতে পারি? যে স্থির অবস্থান থেকে সমতরণে, দুইটা কথা কিন্তু আগে বলছি যে সমতরণ এবং কি স্থির অবস্থান থেকে। ঠিক আছে, তাহলে আমাকে এখানে আলটিমেটলি কী দাঁড়াইলো? যে স্থির অবস্থান থেকে সমতরণে চলমান কোনো বস্তুর শেষ বেগ, যেটা বাই করলাম ভি, শেষ বেগ অতিক্রান্ত দূরত্বের বর্গমূলের সমানুপাতিক। ঠিক আছে, এগুলো কিন্তু মনে রাখবা। ঠিক আছে, আমি লেখা দিলাম না কথাটা, যে কি শেষ বেগ অতিক্রান্ত দূরত্বের বর্গমূলের সমানুপাতিক, এটা তো তোমরা বুঝবা। ঠিক আছে, ওকে, এটুকু আশা করি বুঝতে পারছো। দেখো তারপর একটা কন্ডিশন যে আচ্ছা এটা তো ছিল সমতরণ, তাই না? আচ্ছা এখন যদি দেখো এই সেম সূত্রটা যদি মন্দনের ক্ষেত্রে হইতো, তাহলে মন্দনের ক্ষেত্রে কিন্তু এখানে মাইনাস হয়ে যেত। ঠিক আছে, মাইনাস হয়ে যেত ভি স্কোয়ার মাইনাস 2as। ঠিক আছে, মন্দন জানি আমরা ঋণাত্মক ইউজ করতে হয় তখন। ওকে, ওইটা মেন কথা না। এখন আমাদের মেন কথা হলো ভাইয়া যে আচ্ছা আমরা যেখানে একটা সূত্র পাইলাম, তাই না? এটা দিয়ে কিন্তু একটা ম্যাথ আসতে পারে। ঠিক আছে, একটা ম্যাথ আসতে পারে। কীরকম ম্যাথ আসতে পারে দেখো, আমি যদি ম্যাথের প্রশ্নটা তোমাদের একটু লিখি, দেখো এই প্রশ্নটা আসতে পারে মেডিকেলে, যে তোমরা সবাই অ্যান্সার করবা। ঠিক আছে, যে গাড়ির প্রাথমিক বেগ, ঠিক আছে, প্রাথমিক বেগ দ্বিগুণ করা হলে গাড়ি থামানোর দূরত্ব কত গুণ হবে? সবাই অ্যান্সার করো তো, দেখি পারো কিনা। যে গাড়ির প্রাথমিক বেগ যদি দ্বিগুণ করা হয় তাহলে গাড়ি থামানোর দূরত্ব কত গুণ হবে? এই ভি এবং এস দেয় কিন্তু কাহিনী। ঠিক আছে, দেখো এখন তোমরা বলতে পারো যে ভাইয়া এখানে তো প্রাথমিক বেগ বলছে, তার মানে তো আদি বেগ কিন্তু না ভাই, এখানে কিন্তু প্রাথমিক বেগ বলতে আদি বেগ বোঝায় নাই। ঠিক আছে, এখানে বুঝাইছে যে গাড়ি প্রথমে একটা বেগে চলতেছিল। ঠিক আছে, মনে করো যে একটা গাড়ি প্রথমে একটা বেগে চলতেছিল, যে কোনো বেগ হইতে পারে, কিন্তু ওই বেগটাকে আমরা দ্বিগুণ করছি। এখানে কিন্তু এটা বলে না যে গাড়ি প্রথমে স্থির ছিল, এটা কিন্তু বলে নাই। ঠিক আছে, কি বলছে? গাড়ির প্রাথমিক বেগ দ্বিগুণ করছি, তার মানে কি প্রাথমিক বেগ বলতে এখানে বুঝাইছে যে গাড়ির সার্টেন একটা বেগ ছিল প্রথমে, তারপরে আমরা ওই বেগটাকে দ্বিগুণ করছি। ঠিক আছে, বেগকে কত করছি ভাইয়া? দ্বিগুণ করছি। ঠিক আছে, তাহলে আমাদের থামানোর দূরত্বটা কত হবে? তো ভাই এখানে আমাদের আছে কি, আমরা এখানে পাইতেছি বেগ দ্বিগুণ। ঠিক আছে, ভি ইকুয়াল টু 2 যদি ধরি আমরা, দ্বিগুণ করতেছি। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কি এস ইকুয়াল টু কত? আচ্ছা আমরা এখানে এস ইকুয়াল টু কি দেখলাম? এস ইকুয়াল টু দেখতেছি যে ভি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে দেখো এস ইকুয়াল টু যদি ভি স্কোয়ার, তাহলে 2 স্কোয়ার ইকুয়াল টু কত হবে ভাইয়া? 4 হবে। তাহলে কত হবে? যে গাড়িটির প্রাথমিক বেগ দ্বিগুণ করা হলে গাড়ি থামানোর দূরত্ব কত হবে? কত গুণ হবে ভাইয়া? 4 গুণ হতে হবে। ঠিক আছে, এই টাইপের প্রশ্ন কিন্তু আসতে পারে, অ্যান্সার করবা কিন্তু। ওকে, আচ্ছা ঠিক আছে। দেখো এখানে আমরা এতক্ষণ যা যা পড়লাম ওইগুলাই শুধু দেখছো, ওইগুলাই এখানে বলছে। ঠিক আছে, এই যে ওইগুলাই এখানে বলছে। ঠিক আছে, ওইগুলো এখানে বলছে, দাগানো আছে, শুধু একবার করে দেখে নিও। আমরা এগুলো অলরেডি পড়ে ফেলছি। ঠিক আছে,
আমরা সবগুলা পড়ে নিছি, সবগুলা। এই যে এটা মাত্র দেখলাম, ঠিক আছে, এটা কিন্তু মাত্র দেখছি। আচ্ছা ঠিক আছে, দেখো। আচ্ছা এটা 176, 175। ওকে। আচ্ছা ঠিক আছে, এখন দেখো লেখচিত্র। আমরা এখন আসলাম লেখচিত্র, ঠিক আছে। দেখো এখন এই পেজ, তারপরে এটার পরের পেজ, ঠিক আছে, এবং এই যে এখানে যে পেজ আছে, এই সবগুলা পেজ লেখচিত্র নিয়ে, ঠিক আছে। তো এখানে লেখচিত্র নিয়ে যত রকমের জিনিস আছে সবগুলো আমরা একসাথে পড়ব, ঠিক আছে, সবগুলো আমরা একসাথে পড়ব। চলো। ওকে, দেখো লেখচিত্র দিয়ে, লেখচিত্র থেকে আসলে কি কি টাইপের প্রশ্ন আসতে পারে, যে একটা প্রশ্ন আসতে পারে যে তোমাকে সমীকরণ দিয়ে দিবে। আমরা যে সূত্রগুলো মাত্র বললাম ওই সূত্রগুলো থেকেই একটা সূত্র বা সমীকরণ দিয়ে দিবে, ঠিক আছে। তারপরে তোমাকে জিজ্ঞাসা করতে পারে যে এই সূত্র দ্বারা বা এই সমীকরণ দ্বারা অঙ্কিত গ্রাফের নাম কি, ঠিক আছে। তাহলে দেখো এটা কেমনে বের করবা, ঠিক আছে। গ্রাফের নাম, ঠিক আছে, গ্রাফের নাম এটা কেমনে বের করবা, দেখো। তোমাকে সাপোজ বলছে যে এস ইকুয়াল টু ভি নট। আচ্ছা দেখো এটা না দেই, তোমাকে আমি বলতে পারি যে ভি ইকুয়াল টু ভি নট প্লাস এটি, ঠিক আছে। ভি ইকুয়াল টু ভি নট প্লাস এটি, তোমাকে এই সমীকরণটা দিল, দিয়া বলল যে আহ, এই সমীকরণ দ্বারা অঙ্কিত গ্রাফের নাম কি, ঠিক আছে। তুমি কেমনে কি করবা। আচ্ছা দেখো, এই ক্ষেত্রে ট্রিক্স হলো ভাইয়া, যে আচ্ছা গ্রাফ কেমন হয়, গ্রাফ তো এমন হয় তাই না, যে একটা এক্স অক্ষ, সরি একটা এক্স অক্ষ আর একটা কি, একটা এক্স অক্ষ একটা ওয়াই অক্ষ, এরকমই তো আমরা গ্রাফ আঁকাই প্রথমে তাই না। ওকে, তো দেখো এখন এক্স অক্ষে কোনটা বসাইবা আর ওয়াই অক্ষে কোনটা বসাবা, ঠিক আছে। দেখো এই যে সমান চিহ্ন, সমান চিহ্নর বাম পাশে যেটা সিঙ্গেল অবস্থায় থাকবে সেটা তোমরা ওয়াই অক্ষতে বসাই দিবা। কোথায় বসাবো ভাইয়া, ওয়াই অক্ষতে। তো দেখো এখানে ভি আছে সিঙ্গেল, তার মানে কি আমরা ভিতে এখানে ওয়াই অক্ষ বসাই দিব, ঠিক আছে। এটা তো ওয়াই অক্ষ আর এটা এক্স অক্ষ, এটা তো আমরা জানি, ঠিক আছে। ওকে, তো দেখো এটা আমরা ওয়াই অক্ষর বসাইলাম, ঠিক আছে। এবং দেখো যখন সমীকরণের ভিতরে দেখবা টি আছে, ঠিক আছে, সুন্দর করে কোনো দেখি লাইন নাই, টিটা তোমরা এক্স অক্ষে বসাই দিবা, ঠিক আছে। তো এখন যদি তোমাকে বলে যে এই সমীকরণটা দিয়ে বললো যে এই সমীকরণটি গ্রাফ, সরি এই সমীকরণটির গ্রাফের নাম কি, অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে বেগ বনাম সময় গ্রাফ, ঠিক আছে। কি হবে ভাইয়া, বেগ বনাম সময়ের গ্রাফ, সময়ের গ্রাফ, ঠিক আছে, বেগ বনাম সময়ের গ্রাফ, ঠিক আছে। বের করতে পারবা কিনা, এটা কিন্তু ইজি, বুঝতে পারছো কিনা। ওকে, ঠিক সেমভাবে যদি মনে করো যে তোমাকে আমি আর একটা সমীকরণ দিই, সেখানে যদি আমি তোমাকে বলি যে এস ইকুয়াল টু নট প্লাস ভিটি, ঠিক আছে, এটা দিয়ে যদি তোমাকে বলি যে এটা সমীকরণ কি হবে, ঠিক আছে। তো সেমভাবে দেখো এক্স অক্ষ ওয়াই অক্ষ, এটা সিঙ্গাল এস, ঠিক আছে, এটা সিঙ্গাল এস, এ পাশে টি আছে, তুমি এ পাশে টি বসাই দিলা, ঠিক আছে। তাহলে কি আলটিমেটলি কি দাঁড়াইলো, এটা দাঁড়াইলো ভাইয়া সরণ বনাম সময়, ঠিক আছে, সরণ বনাম সময় গ্রাফ, ঠিক আছে। এরকম টাইপের প্রশ্ন কিন্তু আসতে পারে, বুঝতে পারছো কিনা, একটু বলো তো ক্লিয়ার কিনা, বুঝছো কিনা। বুঝছো কিনা একটু জানাও।
ওকে, তারপরে যদি আমরা আসি, দেখো তারপরে আমাদের একটা প্রশ্ন আসতে পারে, সেটা হলো যে গ্রাফটি দেখতে কেমন, মানে গ্রাফটি কেমন হবে, সরল রেখা হবে, বক্ররেখা হবে, নাকি মূল বিন্দুগামী হবে। ঠিক আছে, এই টাইপের প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, গ্রাফটি দেখতে কেমন, গ্রাফটি দেখতে কেমন। ঠিক আছে, এটা কেমনে অ্যান্সার করবা, দেখো আমি যদি বলি যে, দেখো এখানে কয়েকটা কথা মনে রাখবা, যে যদি সমীকরণ, ঠিক আছে, সমীকরণ একঘাতিক হলে, একঘাতিক হলে সরল রেখা হবে, সরল রেখা একঘাতিক হলে, আচ্ছা দাঁড়াও 1 মিনিট, সরল রেখা। ঠিক আছে, ওকে, তারপরে একটা হলো যে একের চেয়ে বেশি হলে, সমীকরণ একঘাতিক এর চেয়ে বেশি হলে, বেশি হলে তখন কি হবে, তখন হবে বক্ররেখা, বক্ররেখা। ঠিক আছে, এবং একটা কথা বলি, যে সমীকরণ যদি আচ্ছা সমীকরণ না, এখানে যদি প্রশ্নে যদি স্থির বলা থাকে, ঠিক আছে, যদি স্থির বলা থাকে, স্থির বলা থাকে, তাহলে সমীকরণটি হবে ভাইয়া মূল বিন্দুগামী। কি হবে ভাইয়া, মূল বিন্দুগামী। এই কথাটা মনে রাখবা, এই তিনটা কথা মনে রাখা লাগবে। ঠিক আছে, যেমন এখন যদি তোমাকে আমি দেই যে ভি ইকুয়াল টু ভি নট প্লাস এটি, ঠিক আছে, এটা আমরা মাত্র এই সমীকরণটা দিয়ে একটা উদাহরণ দেখছিলাম। তো ভাই দেখ এখানে এটা কয় ঘাতিক, এক ঘাতিক না। আচ্ছা, অনেকে ঘাত মানে বোঝে না, যারা বোঝে না তাদের পিডামো। ঘাত মানে কি, ঘাত হলো ভাইয়া পাওয়ার। ঠিক আছে, পাওয়ার, এখানে কি কোনো পাওয়ার আছে, পাওয়ার নাই মানে কি এক, কোনো কিছু নাই মানে কি এক, সবগুলোর উপরে এক আছে। ঠিক আছে, যেখানে এক না থেকে স্কোয়ার থাকতো তখন কিন্তু বক্ররেখা হইতো। ঠিক আছে, কিন্তু যেহেতু কোনো পাওয়ার নাই তার মানে কি এক ঘাতিক, তো আমরা কি বলবো এটাকে সরল রেখা। তোমাকে যে সমীকরণ দেওয়া বলে, যে সমীকরণের দ্বারা অঙ্কিত গ্রাফটি দেখতে কেমন হবে, অ্যান্সার কী হবে, অ্যান্সার হবে সরল রেখা। আর যদি প্রশ্নের ভিতরে স্থির কথাটা বলা থাকে, তাহলে এটা কী হবে, ওইটা হবে মূল বিন্দুগামী সরল রেখা। ঠিক আছে, ওকে, তারপরে দেখো, ওকে এটা গেল। আচ্ছা, ওকে, আচ্ছা ঠিক আছে, দেখো এখন যেটা বলবো সেটা হলো ভাইয়া, যে কোনো একটা গ্রাফ দিল, ঠিক আছে, কোনো একটা গ্রাফ দিল, গ্রাফটা তোমাকে বলতেছে যে উক্ত গ্রাফের ক্ষেত্রফল কি নির্দেশ করে, বা ক্ষেত্রফল কত। ঠিক আছে, দেখো প্রশ্ন কীভাবে বলবে, যে আমি লিখে দিই যে একটা গ্রাফ দিছে তোমাকে, ঠিক আছে, বা একটা সমীকরণ দিছে, যেটাই দিই, সমীকরণ দিয়ে তো গ্রাফ আঁকাইতে পারবা, কেমন আঁকাবার সেটা তো বইলাই দিছি, প্রথমে শিখাইলাম। ঠিক আছে, তো দেখো তোমাকে বলবে সমীকরণ দিবে বা গ্রাফ দিবে, যে গ্রাফ তো আর দেয় না, সমীকরণ দেওয়ার সম্ভাবনা বেশি। ঠিক আছে, সমীকরণ দিয়ে বলবে যে উক্ত সমীকরণের ক্ষেত্রফল কত বা কি নির্দেশ করে। ঠিক আছে, ক্ষেত্রফল কত বা কি নির্দেশ করে, কি নির্দেশ করে। ঠিক আছে, দেখো, ওকে, এটা হলো বিষয়। ঠিক আছে, এটা হলো টপিক। এখন দেখো তোমাকে প্রশ্ন করতে পারে, প্রশ্নটা কেমনে করবে, দেখো প্রশ্ন তোমাকে কীভাবে করবে, যে আহ, যদি বলে যে বেগ বনাম
সময়, ঠিক আছে, বেগ বনাম সময় লেখচিত্র দ্বারা, লেখচিত্র দ্বারা আবদ্ধ, আবদ্ধ ক্ষেত্রফলের মান কত? ক্ষেত্রফলের মান কত? মান কত? বা বলতে পারে যে আবদ্ধ ক্ষেত্রফল কি নির্দেশ করে, ঠিক আছে, বা বলতে পারে ক্ষেত্রফল কি নির্দেশ করে, ক্ষেত্রফল কি নির্দেশ করে, কি নির্দেশ করে, ঠিক আছে। তাহলে প্রশ্ন কিন্তু এখানে দুই ধরনের হতে পারে, একটা হলো যে ভাইয়া বেগ বনাম সময় লেখচিত্র দ্বারা আবদ্ধ ক্ষেত্রফলের মান কত, আর একটা হলো ক্ষেত্রফল কি নির্দেশ করে, ঠিক আছে, মানে বেগ বনাম সময় লেখচিত্র দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল কি নির্দেশ করে। তো ভাইয়া এর জন্য আমাদের প্রথমে ক্ষেত্রফল বের করা লাগবে। তো ক্ষেত্রফল কেমন বের করবা, দেখো ক্ষেত্রফল বের করবা, ক্ষেত্রফল বের করবা যে দেখো ক্ষেত্রফল ইকুয়াল টু এক্স অক্ষ গুণন ওয়াই অক্ষ, ঠিক আছে, এক্স অক্ষ গুণন ওয়াই অক্ষ, ঠিক আছে। এখন দেখো ভাইয়া যে এই যে আমি এখানে কি পড়লাম, এখানে পড়লাম যে বেগ বনাম সময়, ঠিক আছে, তার মানে কি আমাদের গ্রাফটা এরকম বেগ বাই সময় এটা, তাই না। তো দেখো এখানে যদি আমি বলি এক্স অক্ষ বাই ওয়াই অক্ষ, ঠিক আছে, এক্স অক্ষ বাই ওয়াই অক্ষ, তাহলে তুমি এখানে কি বলবা যে এক্স অক্ষ বাই ওয়াই অক্ষ মানে কি বলবা টি বাই ভি বা ভি, টি গুণন ভি বা ভি গুণন টি, যেটাই বলো না কেন, ঠিক আছে। তাহলে এটা আলটিমেটলি কিসের সূত্র আমরা কি জানি, এস ইকাল টু ভিটি না, এস ইকাল টু ভিটি না, তাহলে এটা কিসের ভাইয়া কি নির্দেশ করলো, এটা এটা নির্দেশ করলো ভাই সরণ, কি নির্দেশ করলো, অতএব ক্ষেত্রফল কি নির্দেশ করে, সরণ নির্দেশ করে, নির্দেশ করে, ঠিক আছে। বা যদি বলে ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল ইকাল টু কি ভাই, ক্ষেত্রফল হবে ভিটি, ঠিক আছে, ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল হবে ভিটি। আর যদি বলে ক্ষেত্রফল কি নির্দেশ করে, ক্ষেত্রফল ভাইয়া সরণ নির্দেশ করে, ঠিক আছে। বুঝতে পারছো কি না, একটু জানাও তো, ক্লিয়ার কি না, না বুঝে আর বুঝাবো, সমস্যা নাই, একটু জানাও। ক্লিয়ার কি না একটু বলো তো। ওকে দেখো এটা গেল ক্ষেত্রফল, ঠিক আছে। আবার তোমাকে ক্ষেত্রফলের জায়গায় আর একটা কথা বলে দিতে পারে, সেটা হলো ভাইয়া ঢাল, ঠিক আছে। কি বলতে পারে যে গ্রাফের ঢাল কত, ঢাল কত বা ঢাল কি নির্দেশ করে, কি নির্দেশ করে, কি নির্দেশ করে, ঠিক আছে, ঢাল কত বা ঢাল কি নির্দেশ করে, ঠিক আছে। এখন দেখো ঢাল মানে মনে রাখবা যেটা, সেটা হলো ভাইয়া ঢাল মানে মনে রাখবা ওয়াই বাই এক্স, ঠিক আছে, ওয়াই অক্ষ মানে ওয়াই অক্ষ বাই এক্স অক্ষ, ঠিক আছে। আমরা ক্ষেত্রফলে কি পড়ছিলাম, ক্ষেত্রফলে পড়ছিলাম এক্স গুণন ওয়াই, এখানে গুণ ছিল, ঠিক আছে। আমরা এখানে কি করবো, ভাগ করব, ভাগ উপরে কোনটা রাখবো, উপরে রাখবো ওয়াই, নিচে কোনটা রাখবো, নিচে রাখবো এক্স, বুঝতে পারছো কি না। এখন দেখো তোমাকে প্রশ্ন কেমনে দিবে, প্রশ্ন তো ধরো তোমাকে একটা সমীকরণ দিবে, যেমন ধর আমি যদি একটা সমীকরণ দিই যে এস ইকুয়াল টু এস নট প্লাস ভিটি, ঠিক আছে, সমীকরণটা যদি তোমাকে দেয়, ঠিক আছে, এখন তোমাকে বলতেছে যে এই গ্রাফের ঢাল কি, এই সমীকরণের গ্রাফের ঢাল কত বা ঢাল কি নির্দেশ করে। তো সমীকরণটা তো তোমার আঁকায় শিখাইছি, বা সমীকরণ তুমি আঁকায় দিবা, ঠিক আছে, এখানে থাকবে এস, এস আঁকা আছে, এস থাকবে কি ওয়াই অক্ষ বরাবর, আর এখানে টি আছে, টি বসাই দিবা, তাহলে কি এস বনাম টি, ঠিক আছে। তো এখন আমরা ঢাল নির্ণয় করব, তো আমি ঢাল এখানে কি বলছি ওয়াই ডিভাইডেড এক্স, তো চলো ঢাল যদি এখানে দেখি, ঢাল ওয়াই মানে কি, ওয়াই মানে এস, তাহলে যদি এস বসাই আর নিচে যদি টি বসাই, এস ডিভাইডেড টি, এটা কিসের সূত্র ভাইয়া, এটা হলো বেগ, বেগ ভি ইকুয়াল টু এস বাই টি, আমরা জানি এস ইকুয়াল টু ভিটি, তাহলে ভি ইকুয়াল টু এস বাই টি, তাহলে এটা কি নির্দেশ করে ভাই, আলটিমেটলি বেগ নির্দেশ করে,
বেগ নির্দেশ করে। ঠিক আছে, বুঝছো কি না? একটু জানাও তো বুঝছো কিনা এটা, একটু জানাও, একটু বলো যে বুঝছো কিনা। ওকে, তো গ্রাফ নিয়ে যত কিছু আমি কিন্তু সব এই এক পেজে লিখে দিছি। ঠিক আছে, গ্রাফ নিয়ে যত কিছু আছে সব কিছু আমি এক পেজে লিখে দিছি। ঠিক আছে, এটা নিয়ে আর প্যারা খাওয়ার কোনো লাইন নাই। এই একটা পেজ ভালো করে পড়ে গেলেই মনে করো যে গ্রাফ নিয়ে যে কোনো প্রশ্ন দিক না কেন অ্যান্সার করতে পারবা। ঠিক আছে, ওকে। তো দেখো এখানে এই গ্রাফ টাফ আর কিছু এগুলো মাথা ঘামান লাগবে না। ঠিক আছে, এখানে আলটিমেটলি মনে করো যে আমি যা যা পড়াইলাম এতক্ষণ ওইগুলাই মনে করো যে এখানে বলছে আর কি। ঠিক আছে, ওকে। আচ্ছা দেখো এখানে একটা ম্যাথ আছে, এই 4 নাম্বার ম্যাথটা একটু দেখো। এখানে বলছে যে একটি বুলেট কোনো দেয়ালে, ঠিক আছে আমি একটু দাগাই দিই আগে, দেখো আর কি হইলো। দেখো কি বলছে একটু পড়ো সবাই। ঠিক আছে, বলছে যে একটি বুলেট কোনো দেয়ালে 0.04 মিটার প্রবেশের পর 75% বেগ হারায়, ওই দেয়ালে বুলেটটি আর কত দূর প্রবেশ করবে। এখন তুমি যদি এইভাবে এখানে যে প্রসেসে করছো ম্যাথটা, এই প্রসেসে যদি তুমি মেডিকেলে করতে যাও তাহলে দেখবা একটা ম্যাথ করতেই তোমার মেডিকেলের টাইম শেষ। তো আমাদের এভাবে করা যাবে না, আমাদের টেকনিক ফলো করতে হবে। টেকনিকটা কি? টেকনিকটা হলো এখানে বেগ হারায়, বেগ হারায় বলছে 75%। আমাদের এই টাইপের যত ম্যাথ দিবে আমাদের একটা জিনিস প্রথম বের করা লাগবে যে তাহলে 75% যদি বেগ হারায় তাহলে অবশিষ্ট বেগ থাকে কত। সবাই বলো তো, 75% যদি হারায় হারায় তাহলে অবশিষ্ট থাকে কত বলো তো, অবশিষ্ট থাকে কত। দেখো আমি এই ম্যাথটা এই ফাঁকা জায়গায় করে দিই। ঠিক আছে, অবশিষ্ট থাকে কত, অবশিষ্ট, অবশিষ্ট থাকে ভাইয়া, দেখো অবশিষ্ট থাকে 25%, তাই না? 100%-এর ভিতরে যদি 75% হারায়, 75% হারায় তাহলে অবশিষ্ট থাকে 25%, না? এত বোঝার কথা। ওকে, তো কি করবা দেখো, প্রথমে অবশিষ্টটা বের করে নিলা। ঠিক আছে, প্রথমে অবশিষ্টটা বের করে নিলা, তারপরে কি করবা, তারপরে এই অবশিষ্টটাকে দেখো পার্সেন্টেজ থেকে তুমি ই করো, 25% মানে কত, 25/100 না? তাহলে কত থাকে এখানে আলটিমেটলি, আলটিমেটলি থাকে 1/4, 1/4। ঠিক আছে, এখন 1/4কে তুমি কি করবা দেখো, দেখো 1/4 পাইছি না? এখন এই 1/4কে কী করবা, 1/4কে উল্টায় দিবা। ঠিক আছে, 1/4কে যদি তুমি উল্টায় দাও, দেখো আমি একটু লিখে দিই এখানে, তাহলে পরে বুঝবা না। উল্টায় দিবা, উল্টায় দিব, এটা কিন্তু ম্যাথের টেকনিক। ঠিক আছে, মনে রাখবা এই টাইপের যত ম্যাথ আসবে এই টেকনিক করবা। তাহলে উল্টায় দিব, উল্টায় দিলে আমরা কী পাবো ভাইয়া, উল্টায় দিলে আমরা পাবো 4, 4 পাবো না? দেখো না পাবো 4, তারপর কি করবা মাইনাস, তারপর স্কোয়ার করবা, কি করবা, বর্গ করব, বর্গ করব। ঠিক আছে, স্কোয়ার করলে কত হবে, 16। ঠিক আছে, উল্টায় দিব এবং কি বর্গ করব, বর্গ করলে কত আসে ভাইয়া, 16। তারপর কি করব, -1 করব। ঠিক আছে, -1 করব, -1 করব। ঠিক আছে, তাহলে 16 থেকে যদি -1 করি কত হয় দেখো, -1 ইকাল টু কত হয় ভাইয়া, 15। ঠিক আছে, এই 15 কিন্তু অ্যান্সার না, এই 15 দিয়ে, ঠিক আছে, দেখো
এটা দিয়ে ভাগ, এটা দিয়ে কি ভাই, এটা দিয়ে ভাগ। ঠিক আছে, কি ভাগ করো ভাই দেখো, এখান তো জায়গা ছিল, দেখো ভালো করে লিখি। এই 15 দিয়ে তুমি এই যে 0.04 মিটার এটাকে ভাগ করবা। তুমি একটু ভাগ করে দেখো তো কত আসে। তুমি ক্যালকুলেটারে ভাগ করো টুক করে, হাতে কলমে তো ভাগ শেখায় লাগবে, কিন্তু তুমি এখন টুক করে ক্যালকুলেটারে ভাগ করে দেখো। আর যদি হাতে কলম পারো হাতে কলমে করো টুক করে দেখো। এটাতে তুমি যখন 0.04কে এটাতে ভাগ করবা 15 দিয়ে, দেখবা আলটিমেটলি তোমার অ্যান্সার আসবে এটা। ঠিক আছে, এটা আসবে তোমার অ্যান্সার। বুঝতে পারছো কি না? তো এভাবে এত মনে করো যে কঠিনভাবে, ঠিক আছে, করার দরকার নাই, এটা মনে রাখবা। ঠিক আছে, প্রথমে কি করবা, প্রথমে এখানে দেওয়া আছে বেগ হারায়, আবার অবশিষ্ট বেগও দিয়ে দিতে পারে। যদি অবশিষ্ট বেগ দিয়ে দেয় তাহলে তো ভালো, আর যদি না দেয় তাহলে কি, এই বেগ হারায় 75%, তার মানে অবশিষ্ট থাকে কত, 25%। আমরা পার্সেন্টেজটা ভাঙাই নিলাম, কত হইলো 1/4। 1/4টাকে কী করবো, উল্টাই দিব, তাহলে 4 হয়ে গেল। এই 4টাকে স্কোয়ার করবো, 4 4 16 হয়ে গেল। ঠিক আছে, দেন আমরা জাস্ট -1 করে দিব, কত হইলো 15। 16 থেকে একবার দিলে 15। এই 15 দিয়ে আমরা কি করব, এই 0.04 মিটারকে কী করবো, ভাগ করব। ঠিক আছে, তাহলে আমরা কী পাবো, অ্যান্সার পাবো। তো এই টাইপের যত ম্যাথ আসুক, ঠিক আছে, তোমরা এই টেকনিক ফলো করে করবা। বুঝছো কি না একটু জানাও দ্রুত, ক্লিয়ার কি না? আচ্ছা দেখো, এখানে একটা ম্যাথ আছে, এই ম্যাথটাও খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা ম্যাথটা যেটা আগে বুঝাইছিলাম বুঝছো কি না? ওকে, বুঝছে সবাই? ওকে, দেখো এই ম্যাথটা একটু দেখো। ঠিক আছে, এই ম্যাথটা ইম্পর্টেন্ট। এখানে কি বলছে যে একটি রাইফেলের গুলি একটি তক্তা ঠিক ভেদ করতে পারে যদি গুলির বেগ 4 গুণ করা হয়। গুলির বেগ 4 গুণ করা হলে কয়টি তক্তা ভেদ করতে পারবে? তোমার কাজ হলো ভাইয়া এখানে জাস্ট n² করে দেওয়া। ঠিক আছে, সরি, এখানে তুমি করে দিবা কয়টি তক্তা, কয়টি তক্তা, তাহলে n কী দিবা, v²। ঠিক আছে, মোট কথা v² করে দিবা। v² করে দিলে তুমি কি অ্যান্সার পাবা, তোমাদের ভি কত ছিল, 4 গুণ। তাহলে ঠিক আছে, 4 গুণ যদি আমরা করে দিই তাহলে কত পাবো ভাইয়া, 4² মানে কতটি, 16টি। কতটি তক্তা ভাইয়া, 16টি। ঠিক আছে, কি করলাম, বুঝছো কি না? 16টি। ঠিক আছে, এখানেও আছে, দেখো আলটিমেটলি কত হবে ভাইয়া, 16টি। ঠিক আছে, তোমাকে যদি প্রশ্ন করে যে 16টি তক্তা ভাঙতে হলে তক্তার গুলির বেগ কত গুণ করতে হবে, যদি ভাই বলে যে আগে একটা গুলি আহ, একটা তক্তাকে ভাঙতে পারতো, তো তোমাকে বলতে আছে 16টি তক্তা ভাঙার জন্য গুলির বেগ কত গুণ করতে হবে, তখন কি করবা, ওই 16টাকে জাস্ট রুট করে দিবা, তাহলে আমরা কত পাবো, তখন 4 পাবো, 4 গুণ। ঠিক আছে, প্রশ্ন কিন্তু দুইভাবে হইতে পারে। বুঝছো কি না? ওকে, এখন আমরা আসবো প্রাস। ঠিক আছে, এখন আমরা কি পড়বো ভাইয়া, এখন আমরা পড়বো প্রাস। ওকে দেখো, এখন প্রাস নিয়ে অনেক কিছু বলছে, প্রাস নিয়ে অনেক কিছু বলছে, এখানে বলছে, এখানে বলছে, দেখো এবার দাগাই দিছে কেমনে। ঠিক আছে, দেখো, দেখো, ঠিক আছে, তো এত কথা, এত কথা যদি তুমি এমনি রিডিং পড়তে যাও, বা আমি যদি তোমার এখান থেকে এমনি ধরে ধরে পড়াইতে চাই, তুমি কিছুই বুঝবা না, তোমার মাথার উপরে সব যাবে, এবং তোমার কি খুব প্যারা লাগবে, এভাবে পড়তে বোরিং লাগবে। তো চল আমরা কাজ করি, প্রাস নিয়ে যত কিছু আছে সব কিছু আমরা একবারে পড়া ট্রাই করি, একবারে পড়বো প্রাস নিয়ে যত কিছু আছে। ঠিক আছে, দেখো, ওকে, এখানে জাস্ট এই লাইনগুলো একটু পড়বা। প্রক্ষেপণ বিন্দু, প্রক্ষেপণ পথ, প্রক্ষেপণ বেগ, প্রক্ষেপণ কোণ, প্রক্ষেপণ সীমা বা পাল্লা এবং উড্ডয়নকাল। ঠিক আছে, এ কয়েকটি একটু পড়বা এখান থেকে। ঠিক আছে, আর যা পড়া লাগবে সব আমি লেখা দিতেছি। ঠিক আছে, দেখো কি হইল, কই চলে আসলো। ওকে, দেখো
তো আমরা যেটা পড়বো, আচ্ছা প্রাস জিনিসটা কি ভাইয়া? অনেকে প্রাস বুঝতেছে না। প্রাস জিনিসটা কি দেখো, প্রাস জিনিসটা হলো ভাইয়া ওকে দেখো, তুমি কোনো একটা বস্তু নিলা হাতে, ঠিক আছে, ধরো এটা তুমি, ঠিক আছে, এটা তুমি, এটা তুমি, ঠিক আছে, মাটিতে দাঁড়ায় আসো। তুমি কি করলা, হাতে একটা বস্তু নিলা, একটা ঢিল নিলা, পাথর নিলা, পাথর নিয়ে কি করলা, পাথর নিয়ে সেটা মনে করো যে ঢিল মারলা, ঠিক আছে, ঢিল মারলা, এবং ঢিল মারার পরে কি হইলো ভাইয়া, ঢিল মারার পরে সেটা এইভাবে যা এইভাবে মাটিতে পড়লো, ঠিক আছে, এই যে ঘটনাটা, ঠিক আছে, এই যে ঘটনাটা ঘটাইলা তুমি, এটা আসলে প্রাস, ঠিক আছে, এটা আসলে কি ভাই, এটা আসলে প্রাস। মোট কথা তুমি যে একটা ঢিল মারলা উপরে, এই জিনিসটা উপরে গেল নিচে পড়লো, ঠিক আছে, এই জিনিসের ভিতরে অনেক মেকানিজম আছে। যেমন তুমি কত ডিগ্রি কোণে মারলে কত কিভাবে যাবে, ঠিক আছে, তুমি কত ডিগ্রি কীরকম ফোর্সে মারলে কতক্ষণ এটা আকাশের মানে শূন্য অবস্থান করবে, ঠিক আছে, কত ডিগ্রি কোণে মারলে বেশি দূর যাবে, কত ডিগ্রি কোণে মারলে বেশি উঁচায় উঠবে, এই যে মেটারগুলো এগুলাই মনে করো যে প্রাসের ভিতরে অন্তর্ভুক্ত, ঠিক আছে। কিন্তু প্রাস বলতে কি বোঝায়, প্রাস বলতে আসলে বোঝায় ভাই যে তুমি একটা জিনিস, যে কোনো একটা বস্তু কী করলে, যে তীর্যকভাবে ঢেল মারলা, ঠিক আছে, বা তুমি চাইলে খাড়া উপরে দিকেও ঢেল মারতে পারো, ঠিক আছে, ওই ক্ষেত্রেও প্রাস, কিন্তু এই ক্ষেত্রে প্রাসের সিস্টেমটা অন্যরকম, ওইটাও পড়বো আমরা, সমস্যা নেই। তো দেখো এই যে তুমি ঢেল মারলা এবং এটা যা পড়লো, এটা আসলে কি আলটিমেটলি প্রাস, বুঝতে পারছো কি না? তো এটাই আমরা এখন পড়বো বিস্তারিত, ঠিক আছে, এটা আমরা এখন পড়বো। ওকে, তো চলো শুরু করি। দেখো, তো এই প্রাস, ঠিক আছে, প্রাসের বৈশিষ্ট্য এখন আমরা আগে পড়বো। প্রাসের বৈশিষ্ট্য, ঠিক আছে, প্রাসের বৈশিষ্ট্য। দেখো প্রাসের বৈশিষ্ট্য হলো প্রাস, ঠিক আছে, দেখো তুমি একটা বস্তু, আচ্ছা আমি আগে এখানে একটা চিত্র আঁকাই, তা না হইলে বুঝাইতে অসুবিধা হবে, ঠিক আছে। দেখো এটা যদি এক্স অক্ষ ধরি, ঠিক আছে, এটা একটা ওয়াই অক্ষ, তুমি একটা বস্তু কী করলা, ঢেল মারলেই হবে, এভাবে ঢেল মারলা, ঠিক আছে, ঢেল মারলা, ঠিক আছে, ওকে। তো দেখো এটা যদি একটা প্রাস হয়, ঠিক আছে, তো দেখো প্রাসের বৈশিষ্ট্যতে প্রথমে আমরা যেটা লিখবো সেটা হলো প্রাসের ওপর একমাত্র ক্রিয়াশীল বল হলো অভিকর্ষ বল। সবাই লিখবা, সবাই লিখবা, একমাত্র অভিকর্ষ বল ক্রিয়া করে, অভিকর্ষ বল ক্রিয়া করে, ক্রিয়া করে, ক্রিয়া করে। কেন বললাম, দেখো ভাই তুমি একটা বস্তু ঢেল মারলা উপরে, ঠিক আছে, এখন দেখো এখানে বস্তুটা ঢেল মারলাম, এখন প্রাসের ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম কী করি, যে প্রাসের ক্ষেত্রে দেখো তুমি যখন ঢেল মারবা, ওইটার উপরে কি আর কোনো বল প্রয়োগের কোনো লাইন আছে? ওখানে কি তুমি আর কোনো বল প্রয়োগ করতেছো? তুমি ধাক্কাও দিতেছো না, ঠিক আছে, অন্য কোনো বস্তুতে আঘাতও করতেছো না, ঠিক আছে, তুমি জাস্ট ছুঁড়া দিছো, ওইটা কি নিজের মতো উইরা যা পড়তেছে, ওইখানে কি তুমি বাহ্যিকভাবে আর কোনো বল দিতেছো না কিন্তু। কিন্তু দেখো প্রকৃতিকভাবে বা প্রাকৃতিকভাবে একটা বল কিন্তু কাজ ফ্রি করতেছে, সেটা কি ভাইয়া, সেটা হলো অভিকর্ষ বল, ঠিক আছে, অভিকর্ষ বল বা জি, ঠিক আছে, সেটা কি, সেটা একা একাই কি ওই বস্তুর উপরে কাজ করবে না, কারণ এটা তো পৃথিবীর ভিতরেই আছে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা বলতে পারি এখানে অভিকর্ষ বল কাজ করে, শুধুমাত্র অভিকর্ষ বলই কাজ করে। তো এখন অনেকে বলতে পারে যে ভাই এখানে তো বাতাসও থাকে, তো বাতাসও তো বল প্রয়োগ করতে পারে। হ্যাঁ ভাই, বল প্রয়োগ করতে পারে, কিন্তু প্রাসের ক্ষেত্রে আমরা বাতাসের বলটাকে উপেক্ষিত ধরবো, ঠিক আছে, মানে বাতাস যে বলটা প্রয়োগ করে বা বাতাসের যে কাহিনী, এটা আমরা গণনা করবো না, এক্ষেত্রে উপেক্ষিত ধরবো, ঠিক আছে। ওকে, তাহলে প্রাসের ওপরে একমাত্র কোন বল ক্রিয়া করে ভাইয়া, সেটা হলো অভিকর্ষ বল, ঠিক আছে। ওকে, ওকে, দেখো তারপরে যেটা বলবো সেটা হলো যে এটা হলো দ্বিমাত্রিক, দ্বিমাত্রিক, ঠিক আছে। দ্বিমাত্রিক কেন ভাইয়া, দেখো প্রাস কিন্তু দ্বিমাত্রিক কেন ভাইয়া, দেখো এই যে এটা গেছে উপরে এবং নিচে নামতো, ঠিক আছে, এই যে উপরে গেল তার মানে কি ওয়াই অক্ষ বরাবর যাইতেছে, ঠিক আছে, আবার যে এটা পাশ বরাবর যাইতেছে তার মানে কি এক্স অক্ষ বরাবর যাইতেছে, ঠিক আছে। তাহলে এখানে শুধু কি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ আছে, তার মানে আমরা কি দ্বিমাত্রিক বলতে পারি। আমরা তো ইয়েতে পড়লাম, কি প্রসঙ্গ কাঠামোতে পড়ছি না, যে দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো, একমাত্রিক প্রসঙ্গ কাঠামো, এখানে তো আমরা পড়লাম যে শুধু দুইটা স্থানাঙ্ক অবস্থা ইউজ হলে সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি দ্বিমাত্রিক, ঠিক আছে। তো এখানে জাস্ট এক্স এবং ওয়াই অক্ষ ইউজ হইতেছে স্থানাঙ্ক অবস্থায়, তাহলে আমরা একে দ্বিমাত্রিক বলবো না, অবশ্যই দ্বিমাত্রিক বলবো, ঠিক আছে। এবং দেখো এটার গতিটা কীরকম, গতিটা কি এটা সরল রেখা গেছে নাকি মূলবিন্দু গেছে, কোনোটাই যায় না, এটা কি গেছে ভাইয়া, বক্ররেখা গেছে। তো এটাকে আমরা কি বলতে পারি ভাইয়া, বক্রগতি,
কি বলতে পারি ভাই, এটা বক্রগতি। ঠিক আছে, বক্রগতি। ওকে, তারপরে আবার কি বলতে পারি দেখো, যে গতিপথটা কেমন। গতিপথটা হলো ভাইয়া অধিবৃত্তাকার বা প্যারাবোলা। ঠিক আছে, গতিপথটা হলো অধিবৃত্তাকার, অধিবৃত্তাকার বা প্যারাবোলা, প্যারাবোলা। ঠিক আছে, এটাকেই অধিবৃত্তাকার বা প্যারাবোলা বলে। ঠিক আছে, এটা তোমরা জানো, ম্যাটটাত করে আসছো, তোমার তো খুব ভালো জানার কথা আরও। ঠিক আছে, অধিবৃত্তাকার বা প্যারাবোলা। এখন কথা হলো ভাইয়া, অন্যান্য বই, ঠিক আছে, এবং অন্যান্য রাইটারের বইয়ে একটু প্যাচ আছে। প্যাচটা কি? প্যাচটা হলো ভাইয়া যে কি বলে, যে আমি যদি একটু বলি যে দেখো, এটা নিয়ে একটু গ্যাঞ্জাম হয়। ঠিক আছে, অনেক ক্ষেত্রেই গ্যাঞ্জাম হয় যে প্রাস আসলে প্যারাবোলা। ঠিক আছে, বা কি বলে, ধরো 1 মিনিট, প্যারাবোলা নাকি মানে সরি অধিবৃত্তাকার। ঠিক আছে, অধিবৃত্তাকার নাকি পরাবৃত্তাকার, এই দুইটার ভিতরে একটু প্যাচ লাগে। ঠিক আছে, অধিবৃত্তাকার নাকি পরাবৃত্তাকার। আচ্ছা, প্যারাবোলা মানে অধিবৃত্তাকার, এটা তো জানো, এটা তো শিওর। তাহলে প্যারাবোলা যে কথা, অধিবৃত্তাকারও কি সেম কথা। ঠিক আছে, কিন্তু কোন একটা রাইটারে বইয়ে এটা প্রাসের গতিপথকে প্যারাবোলা বা অধিবৃত্তাকার না বইরা বলছে পরাবৃত্ত। ঠিক আছে, পরাবৃত্ত। তো এখন তোমার কথা যে ওই বই থেকে যদি প্রশ্নটা হয়, তাহলে তো তুমি তখন যদি অধিবৃত্ত দেখাও তাহলে তো তুমি মাইনাস খাবা। ঠিক আছে, অধিবৃত্ত থাকলে মাইনাস খাবা। তো সেজন্য যদি তোমাকে আমি একটু বলি যে কেমনে কি দাগাইবা, দেখো তুমি কি করবা, যে অপশনে যদি দেখো প্যারাবোলা, ঠিক আছে, দেখো প্যারাবোলা, তারপরে অধিবৃত্ত এবং পরাবৃত্ত, পরাবৃত্ত তিনটায় আছে। ঠিক আছে, তুমি কোনটা দাগাবা, প্যারাবোলা দাগাবা। যদি প্রশ্নে তিনটায় থাকে প্যারাবোলা দাগাবা। ঠিক আছে, যদি তিনটা থাকবে না, দুইটা থাকার কথা, কারণ প্যারাবোলার অধিবৃত্ত কি সেম কথা। ঠিক আছে, ওকে, যেটা বলতাছি। ঠিক আছে, আর যদি এই দুইটা না থাকে, প্যারাবোলা বা অধিবৃত্ত না থাকে, তখনই কেবল পরাবৃত্ত দেখাবা। বাট প্যারাবোলা অথবা অধিবৃত্তে দুইটার ভিতরে একটাও যদি অপশনে দেখো, তখন তোমরা প্যারাবোলা অথবা কি অধিবৃত্ত দাগাবা। ঠিক আছে, পরাবৃত্ত কিন্তু তখন দাগানো যাবে না। কিন্তু অপশনে প্যারাবোলা মানে অধিবৃত্ত নয়, তখন কিন্তু পরাবৃত্ত দাগানো লাগবে। বুঝছো কিনা? ঠিক আছে, ওকে, এটা না থাকলে এটা দাগাবা, আর এটা না থাকলে এটা দাগাবা। ঠিক আছে, ওকে। দেখো তো যেটা বলতেছিলাম যে, আচ্ছা দেখো 1 মিনিট, আচ্ছা, তারপরে আর একটা প্রাসের বৈশিষ্ট্য দেখো, ওকে, তারপরে যে বৈশিষ্ট্যটা পড়বো সেটা হলো ভাইয়া, আহ, এটা হলো উলম্ব তলে সীমাবদ্ধ। ঠিক আছে, উলম্ব তলে সীমাবদ্ধ, সীমাবদ্ধ বানান কি, সীমাবদ্ধ। ঠিক আছে, উলম্ব তলে সীমাবদ্ধ। আচ্ছা, এটা মানে কি বুঝাইলাম, দেখো, দেখো, আচ্ছা, এটার উলম্ব তল কি? উলম্ব তল হলো লম্বা বরাবর যেটা, আর আনুভূমিক তল মানে কি, এই যে বরাবর। ঠিক আছে, বুঝতে পারছো কিনা? এখন দেখো, তুমি এটা ঢিল মারলা, বাংলা কথাই বুঝে নাও, ঢিল মারলা। ঠিক আছে, এখন ঢিল মারলে এটা তুমি এটা তো আনুভূমিক বরাবর, মানে এটা ঢিল মারছে, এদিক কত বরাবর যাবে, এটা আনুভূমিক বরাবর না। তো এটা এদিক বরাবর যে কোনো জায়গায় যেতে পারে। ঠিক আছে, এটা এদিক বরাবর কোনো কি নাই, সীমাবদ্ধতা নাই। ঠিক আছে, এদিক বরাবর যত দূর খুশি যাইতে পারে, কোনো সীমাবদ্ধতা নাই। কিন্তু তুমি যেটাকে ঢিল মারছো, ঠিক আছে, একটা কোণে ঢিল মারছো, এই কোণের উপর ডিপেন্ড করে এটা একটা নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত যাবে, নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত যাবে। ঠিক আছে, তার উপরে যাইতে পারবে না। ঠিক আছে, তার মানে কি, একটা সীমাবদ্ধতা আছে উচ্চতা পর্যন্ত। সেই সীমাবদ্ধতা কোন বরাবর? উলম্ব বরাবর। বুঝতে পারছো কি না? উলম্ব বরাবর তো সীমাবদ্ধতা আছে, মানে ও এটার উপরে যাইতে পারবে না। ঠিক আছে, এর জন্য এখানে বলছে যে উলম্ব তলে সীমাবদ্ধ। ঠিক আছে, কিন্তু আনুভূমিক তলে কিন্তু সীমাবদ্ধ না। প্রশ্নে কিন্তু বলে দিতে পারে যে নিচের কোনটি সত্য নয়। ঠিক আছে, তখন বলে দিবে যে আনুভূমিক তলে সীমাবদ্ধ। ঠিক আছে, এভাবে কিন্তু প্যাচ মেরে দিতে পারে। বুঝতে পারছো কি না? ওকে, এবং দেখো এটা হলো সমতরণ বিশিষ্ট। কি ভাইয়া? সমতরণ বিশিষ্ট, সমতরণ বিশিষ্ট, ত্বরণ বিশিষ্ট। দেখো, কারণ কি ভাইয়া,
দেখো এখানে একটি মাত্র ত্বরণ কাজ করে, সেটা হলো কি ভাইয়া, অভিকর্ষ ত্বরণ। ঠিক আছে, এখন অভিকর্ষ ত্বরণ কি ভাইয়া, আর কমার লাইন আছে? একটা সময় কি ধরো মনে করো যে অভিকর্ষ ত্বরণ মনে করো যে এখানে একটু দিল, ঠিক আছে, আবার এখানে একটু কি ত্বরণ কমে গেল, আবার এখানে একটু কমে গেল, এরকম কি হয়? ত্বরণ কিন্তু অভিকর্ষ ত্বরণ কি সব জায়গায় সেম থাকে। ঠিক আছে, তো আমরা কি বলতে পারি, সমত্বরণ বিশিষ্ট ত্বরণ কি সেম থাকবে। ঠিক আছে, গতিপথ প্যারাবোলা সেটা আমরা পড়ছি। ওকে, তারপরে দেখো এখানে একটা কথা বলছে যে নিক্ষেপণ বেগ 45 ডিগ্রি হলে প্রাসের পাল্লা সর্বাধিক। ঠিক আছে, দেখো এটা যদি একটু বলি যে বুঝাই দিয়ে দিছি, সমস্যা নাই। দেখো আগে একটু মনে রাখো যে নিক্ষেপণ বেগ 45 ডিগ্রি হলে হলে প্রাসের পাল্লা প্রাসের পাল্লা সর্বাধিক সর্বাধিক। ঠিক আছে, এটা বোঝার আগে তোমাদের আমি দাঁড়াও কয়েকটা সমীকরণ লেখা দিই যেগুলা ম্যাথের জন্য লাগবে। ঠিক আছে, দেখো যেগুলো ম্যাথের জন্য লাগবে। ঠিক আছে, দেখো ম্যাথের জন্য কতগুলো সমীকরণ লাগবে প্রাস সম্পর্কিত। সমীকরণটা একটু লেখা দিই আমি, সবাই একটু নোট করে নাও। সেটা হলো যে সর্বাধিক উচ্চতা, সর্বাধিক উচ্চতা, সর্বাধিক উচ্চতা এইচ ইকুয়াল টু কি, এইচ ইকুয়ালটা হলো ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড কি হইল, ডিভাইডেড 2g, 2g। ঠিক আছে, আর যদি খাড়া নিক্ষিপ্ত হয়, ঠিক আছে, সর্বাধিক উচ্চতা এটো, যদি খাড়া নিক্ষিপ্ত হয়, খাড়া নিক্ষিপ্ত হলে, খাড়া নিক্ষিপ্ত হলে, ঠিক আছে, সেই ক্ষেত্রে এইচ হবে, সেই ক্ষেত্রে এইচ হবে ভি নট স্কোয়ার ডিভাইডেড 2g, ভি নট স্কোয়ার ডিভাইডেড 2g। ওকে, তারপরে দেখো 2 নাম্বার যে সূত্রটা সেটা হলো সর্বাধিক উচ্চতায় পৌঁছাতে সময়, সর্বাধিক উচ্চতায় পৌঁছাতে সময়, সময় সময় টি ইকুয়াল টু ভি নট সাইন থিটা বাই জি, ভি নট সাইন থিটা বাই জি। ঠিক আছে, এবং এই ক্ষেত্রে যদি খাড়া নিক্ষিপ্ত করে, দেখো খাড়া নিক্ষিপ্ত হলে, খাড়া নিক্ষিপ্ত হলে টি ইকুয়াল টু হবে ভি নট ডিভাইডেড জি। ঠিক আছে, ভি নট ডিভাইডেড জি, মানে এখানে বুঝতে পারছো যে এখানে খাড়া নিক্ষিপ্ত হলে আসলে কি হয়, সাইন থিটা সাইন 90 ডিগ্রি হয়ে যায়, সাইন 90 ডিগ্রি মানে 1, তো আলটিমেটলি কী থাকে, ভি নট ডিভাইডেড জি থাকে। ঠিক আছে, এক্ষেত্রেও সেম। তো এগুলো আসলে মনে করো যে সূত্র কেমনে কী হলে এটা আসলে বোঝানোর মনে হয় দরকার নাই। দেখো তারপরে দেখো আর একটা যেটা আছে সেটা হলো 3 নাম্বার সূত্র, সেটা হলো যে বিচরণকাল, বিচরণকাল। ঠিক আছে, বিচরণকাল এটাকে দেখবা বড় হাতের টি দিয়ে। ঠিক আছে, এটার সূত্র হলো 2v নট সাইন থিটা ডিভাইডেড জি। ঠিক আছে, 2v নট সাইন থিটা ডিভাইডেড জি। এই ক্ষেত্রে যদি খাড়া নিক্ষিপ্ত হয়, খাড়া নিক্ষিপ্ত হলে টি ইকুয়াল টু হবে 2v নট ডিভাইডেড জি। ঠিক আছে, 2v নট ডিভাইডেড জি। তারপরে দেখো এটা গেল কয় নাম্বার, 3 নাম্বার। তারপরে গেল দেখো 4 নাম্বার সূত্র যেটা, সেটা হলো যে আনুভূমিক পাল্লা, আনুভূমিক পাল্লা। ঠিক আছে, আনুভূমিক পাল্লা, আনুভূমিক পাল্লা এটাকে প্রকাশ করে আর দিয়ে। ঠিক আছে, এটা হলো ভি নট স্কোয়ার সাইন 2 থিটা, সাইন 2 থিটা ডিভাইডেড জি, ডিভাইডেড জি। এটা হলো আনুভূমিক পাল্লার সূত্র। ঠিক আছে, আর একটা হলো হ্যাঁ 5 নাম্বার সূত্র, সেটা হলো সর্বোচ্চ পাল্লা। ঠিক আছে, সর্বোচ্চ পাল্লা, সর্বোচ্চ পাল্লা আর ম্যাক্স ইকুয়াল টু ভি নট স্কোয়ার ডিভাইডেড জি। ওকে, এখন দেখো, দেখো লিখছো কি না সবগুলা? ঠিক আছে, এই সূত্রগুলা মাস্ট লাগবে।
কারণ এই সূত্রগুলা দিয়ে ম্যাথগুলা খুবই ছোট ছোট, ঠিক আছে, যে কোনো সূত্র দিয়ে ম্যাথ চলে আসতে পারে। বুঝতে পারছো কি না? এখন দেখো যেটা বলছে, আমরা এখানে কি বললাম যে নিক্ষেপণ বেগ 45 ডিগ্রি হলে, সরি বেগ না তো, এটা কোণ হবে, নিক্ষেপণ কোণ হবে, নিক্ষেপণ কোণ, ঠিক আছে, নিক্ষেপণ কোণ 45 ডিগ্রি হলে প্রাসের পাল্লা সর্বাধিক। তো দেখো আমরা এখানে প্রাসের পাল্লা যে পড়ছি না, ওই যে পাল্লাটা দেখো এখানে, পাল্লাটা এখানে কত, মানে পাল্লার সূত্রটা দেখো, r = v² sin 2θ/g। আর আমরা এখানে কি বলছি যে যখন এই θ = 45 ডিগ্রি পাবো, মানে কোনটা 45 ডিগ্রি পাবো, তখন কি সর্বাধিক মানে সর্বোচ্চ পাল্লা পাবো। তার মানে আমরা যদি এখানে θ = কত বসাই, 45 বসাই, তাহলে আমরা কি সর্বোচ্চ পাল্লা পাবো, মানে যেটা পাবো। ঠিক আছে, তো দেখো আলটিমেটলি যদি আমরা ট্রাই করি, তো দেখো দেখি তো পাই কি না, দেখো তো পাই কি না। দেখো আমরা সূত্রটা কি বললাম পাল্লার, r = দেখো একটু বুঝাই, যদিও মনে করো যে বুঝাইতাম না এগুলা, কারণ তোমাদের শর্ট সিলেবাসের বাইরে দেখে বুঝাইতেছি। দেখো একটু লক্ষ্য করো, আমরা r কি দেখলাম যে v0², ঠিক আছে, তারপরে হলো সাইন 2θ, ঠিক আছে, v0² sin 2θ/g, ঠিক আছে। ওকে, তো দেখো v0² যদি তাই থাকে, ঠিক আছে, এখন দেখো সাইন, সাইন আমরা এখানে কি করব, থিতার জায়গায় 45 দিব, 45 দিব, তাহলে 45 যদি হয় 45-এর সাথে 2 গুণ হবে, ঠিক আছে, 2 গুণ হবে, তাহলে আলটিমেটলি কত হবে দেখো, দেখো আলটিমেটলি এখানে কত হবে, তাহলে তাহলে আমরা পাবো v0² সাইন 90 ডিগ্রি না, /g, ঠিক আছে, সাইন 90 ডিগ্রি মান কত 1 না, তাহলে আমরা কি পাবো v0² /g, ঠিক আছে। এই যে v0² /g পাইলাম, ঠিক আছে, এটাই দেখো, এটা এখানে কি সর্বোচ্চ পাল্লা না, v0² /g সর্বোচ্চ পাল্লার সূত্র। তাহলে কি আমাদের কিন্তু এই শর্তটা ফুলফিল করলো, যে নিক্ষেপণ কোণ কি 45 ডিগ্রি হলে প্রাসের পাল্লা সর্বাধিক। বুঝতে পারছো কিনা, বুঝতে পারছো কিনা একটু জানাও। ওকে, ঠিক আছে, এটা বুঝছো। ওকে, তারপরে দেখো যে আরেকটা কথা আছে, সেটা হলো যে ভাইয়া, আচ্ছা, ওকে, আরেকটা কথা আছে, সেটা হলো ভাইয়া যে প্রাসের কোণ বা নিক্ষেপণ কোণ, দেখো ওকে, নিক্ষেপণ কোণ tan−4 হলে, tan−4 হলে এর সর্বাধিক উচ্চতা, সর্বাধিক উচ্চতা, সর্বাধিক উচ্চতা ও আনুভূমিক পাল্লার মান সমান হয়, আনুভূমিক পাল্লার মান সমান হয়, মান সমান হয়, মান সমান হয়, ঠিক আছে। নিক্ষেপণ কোণ tan−4 হলে এর সর্বাধিক উচ্চতা এবং কি আনুভূমিক পাল্লার মান সমান হয়, ঠিক আছে। ওকে, দেখো এখন এটা যদি এমনি মুখস্থ রাখা পারো ভালো, ঠিক আছে, আর যদি বলো যে প্রমাণ করে দেন, সেটাও করে দিতে পারবো। আচ্ছা, এটা কি এমনি মুখস্থ রাখবা নাকি প্রমাণ করে দিব বলো তো, দেখাই দিব যে এটার সত্যতা কেমনে হইলো, যে tan−4 হইলে সর্বাধিক উচ্চতা এবং আনুভূমিক পাল্লার মান সমান, এটা কি দেখাই দিব নাকি প্রমাণ করে দিব নাকি বলো। আচ্ছা দেখো, তাও একটু দেখাই দিই, ঠিক আছে, দেখো, আচ্ছা এই যে নিচে দেখো, নিচে যদি যাও, নিচে, ওকে দেখো,
আচ্ছা দেখো এখানে কি বলছে যে আনুভূমিক পাল্লা এবং সর্বোচ্চ পাল্লা আমরা আমরা কেবল সূত্র শর্তটা কি বললাম বা প্রাসের বৈশিষ্ট্যটা কি বললাম যে প্রাসের নিক্ষেপণ কোণ ট্যান ইনভার্স 4 হলে কি সর্বাধিক উচ্চতা এবং আনুভূমিক পাল্লা সমান হবে। ঠিক আছে, সর্বাধিক উচ্চতা দেখো, সর্বাধিক উচ্চতা সর্বাধিক উচ্চতা সর্বাধিক উচ্চতার এটা না সমীকরণ, সর্বাধিক উচ্চতার সমীকরণ হলো এটা এইচ ইকাল টু ভি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড 2g। ঠিক আছে, আর কোনটা সমান হবে, আর সমান হবে ভাইয়া আনুভূমিক পাল্লা। আনুভূমিক পাল্লা মানে এই সমীকরণ এবং এই সমীকরণ সমান হবে। ঠিক আছে, তো আমাদের সূত্র শর্ত অনুযায়ী দেখো আমরা দুইটা সমীকরণ সমান দেখাই, দেখি কি হয় আসলে। দেখো দুইটা সমীকরণ যদি সমান দেখাই, যে একটা সমীকরণ হলো ভি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড 2g। ঠিক আছে, আর একটা হলো কি ভাইয়া ভি নট স্কোয়ার সাইন 2 থিটা ডিভাইডেড জি। ঠিক আছে, তো এখানে তোমরা কী করবা, দেখো উভয় পাশ থেকে ভি স্কোয়ার কেটে দিবা। ঠিক আছে, জি জি কেটে দিবা। ঠিক আছে, তারপরে মনে করো যে এখান থেকে ওকে, তারপরে দেখো কি থাকে, দেখো আলটিমেট এখানে কি থাকে, এখানে থাকবে হলো তোমার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড 2, আর এখানে থাকবে হলো সাইন 2 থিটা ইকুয়াল টু 1। ঠিক আছে, এটা কিন্তু জি, এটা জি। ওকে, তো দেখো আমরা সাইন 2 থিটা সমান কি জানি, সাইন 2 থিটা একটা সূত্র আছে না, ত্রিকোণমিতিতে তো পড়ছো। দেখো সূত্রটা যদি আমরা একটু বসাই, দেখো এখানে সাইন 2 থিটা 2 থিটায় রাখলাম, ওইটা তো সাইন 2 থিটা না, সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা। ওকে, ডিভাইডেড 2। ঠিক আছে, আর এখানে দেখো সাইন 2 থিটা মানে আমরা কি জানি, 2 সাইন থিটা কস থিটা না, 2 সাইন থিটা কস থিটা, এটা কিন্তু ত্রিকোণমিতির সূত্র। ঠিক আছে, নিচে 1 রাখলাম। ঠিক আছে, তো এখন দেখো কি করব, এখন এখন দেখো এই যে সাইন থিটা, ঠিক আছে দেখো ওকে, এখানে দেখো সাইন থিটা এবং এখানে সাইন স্কোয়ার থিটা আছে, তার মানে এখানে দুইটা সাইন থিটা আছে। তাই এখানকার সাইন থিটা এবং এখানকার একটা সাইন থিটা যদি কাইটা দিই, তাহলে আলটিমেটলি কি থাকে, দেখো আলটিমেটলি যা থাকে সেটা হলো যে সাইন থিটা ডিভাইডেড 2, আর এখানে থাকবে 2 কস থিটা ডিভাইডেড 1। ঠিক আছে, এবং দেখো এটা যদি আমি এই কস থিটা এটাকে এখানে নিয়ে আসবো। ঠিক আছে, আর এই দুইটাকে এখানে পাঠিয়ে দিব। দেখো তাহলে কি হয়, তাহলে সাইন থিটা ডিভাইডেড এটাকে নিচে নিয়ে আসবো কস থিটা। ঠিক আছে, ইকুয়াল টু এখানে আগে থেকে 2 ছিল, 2, আর এই দুইটা গেল, তাহলে কি আরও 2। ঠিক আছে, নিচে কত থাকলো 1, তাহলে আলটিমেট এখানে কি আসতেছে, আমরা কি জানি সাইন থিটা বাই কস থিটা মানে কি ট্যান থিটা, ট্যান থিটা ইকুয়াল টু কি 4/1 মানে কি 4। ঠিক আছে, ট্যান থিটা ইকুয়াল টু কত পাইলাম আমরা, ট্যান থিটা ইকুয়াল টু 4 পাইলাম। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি লিখতে পারি যে থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স কত 4। মিলছে, মিলছে কিনা দেখো, থিটা ইকুয়াল টু কত পাইলাম ট্যান ইনভার্স 4। আমরা এখানে কি বলছিলাম যে ট্যান ইনভার্স 4 কোণে নিক্ষিপ্ত করতে হবে, বুঝছো কিনা। ওকে, এটা আমি এখানে রেখে দিলাম, তোমরা যদি যাদের প্রমাণ লাগবে প্রমাণটা একটু দেখে নিও কেমন। ওকে, তারপরে দেখো আরেকটা লাইন মনে রাখবে এখানে, সেটা হলো ভাইয়া যে বুঝছো কিনা একটু বলো তো, সবাই একটু কমেন্ট করো যে বুঝছি কিনা, বুঝছি কিনা একটু কমেন্ট করো। দেখো যদি কোনো প্রাসকে ই গতিশক্তিতে 45 ডিগ্রি কোণে, ঠিক আছে কত কোণে ভাইয়া 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হয়, নিক্ষেপ করা হলে ঠিক আছে সর্বোচ্চ বিন্দুতে, সর্বোচ্চ বিন্দুতে স্থিতিশক্তি, স্থিতিশক্তি স্থিতিশক্তি হবে E/2। কি হবে E/2। ঠিক আছে, এটা মুখস্থ করবা। ঠিক আছে, এটা আর দেখাইলাম না, কারণ এভাবে যদি ধরে ধরে সবগুলো দেখাইতে যাই তাহলে মনে করো যে ক্লাস লাগবে 10টা। ঠিক আছে, মনে রাখবে ওইটা। ঠিক আছে, ওকে, আর এখানে তো সূত্রগুলো সব লেখাই দিলাম। তো আমরা কি প্রাসের বৈশিষ্ট্যগুলো কিন্তু মোটামুটি সব জানলাম। ঠিক আছে, দেখো এই বৈশিষ্ট্যগুলো কিন্তু সবগুলাই বুঝাই দিচ্ছি ভালোভাবে, কোনোটাই কিন্তু ভোলা যাবে না। ঠিক আছে, ওকে, তারপরে দেখো এখন, আচ্ছা এখন আমরা যে প্রাস, এখানে প্রাস কই গেল রে, আচ্ছা দেখো আমরা এখন প্রাস যে নিক্ষেপ করলাম তাই না, এখন দেখো প্রাস যখন সর্বোচ্চ বিন্দুতে থাকবে, ঠিক আছে প্রাস কোথায় থাকবে ভাইয়া, দেখো
যেটা যদি প্রাস হয়, ঠিক আছে, এই যে প্রাস, এই যেটা হলো সর্বোচ্চ বিন্দু, যখন এই সর্বোচ্চ বিন্দুতে থাকবে, ঠিক আছে, সর্বোচ্চ বিন্দু, ঠিক আছে। আর আমার হাতের লেখা রে, আচ্ছা একটু ভালো করে লিখি তারা। সর্বোচ্চ বিন্দু, ওকে। এই প্রাসটা যখন সর্বোচ্চ বিন্দুতে থাকবে, ঠিক আছে, তখন প্রাসের কয়েকটা বৈশিষ্ট্য থাকে, ঠিক আছে। এই বৈশিষ্ট্যগুলো একটু পড়বো আমরা, দেখ এই বৈশিষ্ট্যগুলো কিন্তু লাগে, ঠিক আছে। ওকে দেখো, সর্বাধিক উচ্চতার বৈশিষ্ট্য, উচ্চতার বৈশিষ্ট্য, সর্বাধিক উচ্চতার বৈশিষ্ট্য, ঠিক আছে। দেখো প্রথম যে বৈশিষ্ট্যটা সেটা হলো ভাইয়া উলম্ব বরাবর প্রাসের ত্বরণ -g হয়, ঠিক আছে। দেখ উলম্ব বরাবর প্রাসের ত্বরণ, ঠিক আছে, এ ওয়াই যদি বলি ইকুয়াল টু -g। এটা কেন, এটা কেন, দেখ তুই একটা বস্তু ঢিল মারছিস উপরে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, দেখো যদি একটা বস্তু তুমি উপরে ঢেল মারো, ঠিক আছে, তাহলে তোমার যে ঢিল মারা বস্তু এটা পজিটিভ, ঠিক আছে। এবং দেখো ত্বরণটা যে কাজ করে, ত্বরণটা নিচের দিকে কাজ করে, তুমি ঢিল মারছো উপরে, আর ত্বরণ অভিকর্ষ ত্বরণ কাজ করতে নিচের দিকে, তাহলে ত্বরণটা বিপরীত দিকে কাজ করতেছে না। তো বিপরীত দিকে আমরা কেমনে বুঝাবো, অবশ্যই মাইনাস দিয়ে বুঝাবো, ঠিক আছে। আর দেখো প্রাসের ক্ষেত্রে শুধুমাত্র একটা ত্বরণই কাজ করে, সেটা কি ভাইয়া, সেটা হলো অভিকর্ষ ত্বরণ, ঠিক আছে। তো যদি বলে যে উলম্ব বরাবর প্রাসের ত্বরণ কত, কোন ক্ষেত্রে, সর্বাধিক উচ্চতার ক্ষেত্রে, ঠিক আছে। যদি এমনে বলে যে প্রাসের ক্ষেত্রে কি বলে যে মানে একমাত্র বল কোনটা, সেটা কিন্তু হবে অভিকর্ষ বল, ঠিক আছে। কিন্তু তোমাকে যখন প্রশ্ন করবে যে সর্বাধিক উচ্চতায়, মানে একটা বস্তু যখন এই সর্বাধিক উচ্চতা অবস্থান করে তখন, ঠিক আছে, উলম্ব বরাবর প্রাসের ত্বরণ কত, উলম্ব বরাবর প্রাসের ত্বরণ ভাইয়া -g, ঠিক আছে। উলম্ব বরাবর মনে রাখো, উলম্ব বরাবর, নট আনুভূমিক বরাবর। আনুভূমিক বরাবর কিন্তু বিষয়টা ভিন্ন, কি ভিন্ন সেটা একটু পরে বুঝাই দিচ্ছি, সমস্যা নাই। জাস্ট মনে রাখো যে তুমি যেহেতু একটা বস্তু উপরের দিকে ঢিল মারবা, সেটা তো পজিটিভ একটা বল দেওয়া তুমি ঢিল মারছো, তাই না, বা পজিটিভ একটা ত্বরণে। কিন্তু অভিকর্ষ ত্বরণ তার তো সেটা বিপরীতে কাজ করতেছে, তার মানে কি উলম্ব বরাবর প্রাসের ত্বরণ কত হবে, -g। এটা গেল 1 নাম্বার। ওকে, 2 নাম্বার যেটা মনে রাখবা সেটা হলো যে আনুভূমিক বরাবর প্রাসের ত্বরণ 0, আনুভূমিক বরাবর প্রাসের ত্বরণ ax ইকুয়াল টু 0, ঠিক আছে। এটা এক্স অক্ষ বরাবর কি 0। এটা কেন 0 ভাইয়া, কারণ আমরা কি দেখো, আমি যদি একটু উপরে যাই, এখানে প্রাসের বৈশিষ্ট্য কি পড়ছিলাম, প্রাসের বৈশিষ্ট্য পড়ছিলাম যে একমাত্র বল হলো অভিকর্ষ বল, তাছাড়া কিন্তু অন্য কোনো বল নাই। আচ্ছা বল ছাড়া কি ত্বরণ হবে বলো, বল ছাড়া কি ত্বরণ হওয়া সম্ভব, সম্ভব না কিন্তু, ঠিক আছে। তো বলটাই যেহেতু অভিকর্ষ বল, এবং অভিকর্ষ বল কাজ করে উলম্ব বরাবর, আনুভূমিক বরাবর অভিকর্ষ বল কাজ করে না। তো যেহেতু আনুভূমিক বরাবর, তার মানে আমরা বলতে পারি যে আনুভূমিক বরাবর কোনো বল নাই, কারণ কাজই করে একটা বল, সেটা হলো উলম্ব বরাবর, ঠিক আছে। আনুভূমিক বরাবর তার মানে কি কোনো বল নাই, যেহেতু কোনো বল নাই তার মানে কি ত্বরণও 0, বুঝতে পারছো কিনা। তার মানে আনুভূমিক বরাবর কি প্রাসের ত্বরণ তখন কি হবে ভাইয়া, তখন 0 হবে, বুঝতে পারছো কিনা। ওকে, তারপর একটা কথা যে ভাইয়া দেখো 3 নাম্বার যেটা মনে রাখবা সেটা হলো আনুভূমিক দিকে বেগের উপাংশ ধ্রুব থাকে, আনুভূমিক বরাবর বেগের উপাংশ ধ্রুব, উপাংশ ধ্রুব, ঠিক আছে, ধ্রুব, ঠিক আছে। কারণ ভাই দেখো, দেখো ওকে, দেখো এখানে যদি আমি তোমাকে একটা কথা বলি, আচ্ছা এই যে একটা তুমি একটা যে প্রাস ঢিল মারলা বা কোনো একটা বস্তু ঢিল মারলা, ঠিক আছে। আচ্ছা তার আগে একটা কথা বলি, এই বস্তুটা কিন্তু যখন এই সর্বোচ্চ উচ্চতা থাকে তখন এই উচ্চতায় প্রাসটা তোমার প্রাসের গতিবেগ হয়ে যায় 0, 0 হয়ে যায়। যেমন মনে করো যে তুমি ধরো একটা, তুমি জাস্ট একটু প্র্যাকটিক্যালি চিন্তা করো যে তুমি একটা ঢিল নিলা, তুমি যদি এখন একটা কলম হাতে নাও, কলমটা যদি একটু উপরের দিকে ছুঁড়ে দাও, ঠিক আছে, তুমি দেখবা যে ওটা যত উপরে উঠবে না, উপরে ওঠার একটা পর্যায়ে মানে যখন সর্বোচ্চ উচ্চতায় থাকবে তখন দেখবা জিনিসটা
মানে একদম একটা মনে কর কি 0.00001 সেকেন্ডের জন্য হইলেও ওইটা স্থির হয়ে যায় ওখানে, ঠিক আছে, স্থির হয়ে যায়, মানে ওইখানে কিছুক্ষণের জন্য হইলেও এটা স্থির থাকে। তার মানে ওই ক্ষেত্রে কি থাকে, পাশের বেগটা কত থাকে, জিরো থাকে না। তার মানে কি পাশের বেগটা থাকে ওখানে কি, জিরো। তো দেখো যে আমরা এখানে কি বললাম যে তাহলে উলম্ব বরাবর যেটা থাকবে, উলম্ব বরাবর, ঠিক আছে, আমি উলম্ব বরাবর ঢিল দিলাম, এই যেটা উলম্ব বরাবর ঢিল আমি দিছি, তো একটা পর্যায়ে এটার বেগ জিরো হয়ে গেল, ঠিক আছে। তো আমরা বলতে পারি না যে কি বলে যে সর্বোচ্চ উচ্চতায় বেগ হলো সর্বনিম্ন বা শূন্য, ঠিক আছে, বেগ হলো, দেখো 3 নাম্বারটা একটু পরে বুঝাই, 4 নাম্বারটা বুঝাই, তারপরে 3 নাম্বারটা বুঝাইলে সুবিধা হবে। বেগ কত, বেগ ইকুয়াল টু বেগ সর্বনিম্ন বা শূন্য, সর্বনিম্ন বা শূন্য, ঠিক আছে, বুঝছো কি না? তো দেখো বেগ সর্বনিম্ন বা শূন্য, কিন্তু এই বেগটা আসলে কোন বরাবর বুঝাইতেছে ভাইয়া, উলম্ব বরাবর, ঠিক আছে, উলম্ব বরাবর বেগটা শূন্য, কিন্তু ভাইয়া এখানে শূন্য হওয়ার পরেও জিনিসটা কিন্তু ডান মানে আনুভূমিক বরাবর অগ্রসর হবে, হবে কি না? এটা মনে করো যে উপরের দিকে উঠতে উঠতে এই জায়গায় যা বেগটা শূন্য হয়েছে ঠিকই, মানে এটা আর উপরের দিকে উঠতেছে না, ঠিক আছে, কিন্তু এটা নিচে নামলেও কি হবে, নিচে নামলেও কিন্তু আনুভূমিক বরাবর যাবে, বুঝতে পারছো কি না? আনুভূমিক বরাবর কিন্তু আরও যাবে, তাহলে আমরা সেখানে বলতে পারি যে আনুভূমিক বেগটা কি থাকবে, ধ্রুব থাকবে, ঠিক আছে। এবং উলম্ব উলম্ব বেগটা কত হবে ভাইয়া, উলম্ব বেগের উপাংশ হবে জিরো, ঠিক আছে, যেটা বললাম যে উলম্ব বেগের উপাংশ হবে কত, শূন্য, বুঝছো কি না? না বুঝলে বল আবার বুঝাবো, ঠিক আছে, না বুঝে আবার বুঝাবো। যেটা বলতেছিলাম দেখো আরেকবার যদি একটু রিকল করি, দেখো তুমি একটা বস্তু ঢিল মারলা, সুন্দর করে একটা বস্তু ঢিল মারলা, যখন বস্তুটা সর্বোচ্চ উচ্চতায় থাকবে তখন এই জিনিসটা কিছুক্ষণের জন্য হইলেও থাইমা যাবে, ঠিক আছে। তো সেজন্য আমরা বলবো যে সর্বোচ্চ উচ্চতায় বেগ হলো সর্বনিম্ন বা শূন্য, এটা একটা বৈশিষ্ট্য। তারপরে দেখো সর্বোচ্চ উচ্চতায় বেগ শূন্য মানে কি, জিনিসটা আর উপরে উঠবে না, কিন্তু এটা আনুভূমিক বরাবর বা দূরত্ব কিন্তু আনুভূমিক পাল্লা কিন্তু ঠিকই অতিক্রম করবে, ঠিক আছে। তাহলে উচ্চতা বরাবর এটা বেগ না পাইলেও আনুভূমিক বরাবর যেহেতু ঠিকই যাবে, তাহলে আমরা বলতে পারি যে এই ক্ষেত্রে আনুভূমিক দিকের বেগের উপাংশ ধ্রুব থাকবে, ঠিক আছে, আনুভূমিক বেগটা ধ্রুব থাকবে। কিন্তু এই যে বললাম এখানে উচ্চতা বরাবর একটা বেগ ছিল সেটা জিরো হয়ে যায়, তার মানে কি এটা আর উলম্ব বরাবর কিন্তু যাবে না। তো আমরা এটাকে বলতে পারি কি যে উলম্ব বরাবর পাশের কি বেগের উপাংশ কি থাকবে, উলম্ব বরাবর বেগের বেগের উপাংশ জিরো হবে, শূন্য হবে, বুঝছো কি না? ওকে, তারপরে দেখো যে আচ্ছা এখন দেখো একটা কথা বলি যে এখানে যদি উলম্ব বরাবর না যায় তার মানে এক্স অক্ষ বরাবর যাচ্ছে না, শুধু যাচ্ছে ওয়াই অক্ষ বরাবর, সরি, উলম্ব বরাবর যদি না যায় তার মানে কি ওয়াই অক্ষ বরাবর যাচ্ছে না, শুধু যাচ্ছে আনুভূমিক মানে কি এক্স অক্ষ বরাবর। তাহলে এই ক্ষেত্রে পাশের বেগে একমাত্রিক নাকি দ্বিমাত্রিক বলো তো? এতক্ষণ তো ওপরে উঠতেছিল প্লাস আনুভূমিক বরাবর যাচ্ছিল, সেজন্য আমরা বলতেছিলাম কি দ্বিমাত্রিক। কিন্তু এই ক্ষেত্রে যেটা বললাম যে উপরে তো যাচ্ছে না, উলম্ব উপাংশ জিরো, ঠিক আছে, শুধু আনুভূমিক বরাবর যাচ্ছে, তার মানে আমরা এক্ষেত্রে বলতে পারি না যে পাশের গতি একমাত্রিক। কি বলতে পারি ভাই এক্ষেত্রে, প্রাসের গতি হলো একমাত্রিক, প্রাসের গতি একমাত্রিক, বুঝছো কি না? ওকে, তারপরে যেটা বলবো যে আচ্ছা দেখো আর একটা বিষয় আছে, সেটা হলো যে এই ক্ষেত্রে বেগ ও ত্বরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, বেগ ও ত্বরণের মধ্যবর্তী কোণ, মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, ঠিক আছে, বা বলতে পারে কি π/2, ঠিক আছে, π/2 মানে তো 90 ডিগ্রি। এটা কেন বললাম দেখ, একটু ভালো করে লক্ষ্য করো, দেখো আচ্ছা আমরা কি দেখছি যে আনুভূমিক বরাবর ত্বরণ জিরো, তার মানে আনুভূমিক বরাবর কোনো ত্বরণ নাই। আচ্ছা ঠিক আছে, আনুভূমিক বরাবর আনুভূমিক বরাবর ত্বরণ জিরো দেখলাম, তার মানে আনুভূমিক বরাবর কোনো ত্বরণ নাই, ঠিক আছে, ওকে। দেন আমরা দেখলাম যে আনুভূমিক বরাবর বেগ আছে কত, ধ্রুব, তার মানে কি আনুভূমিক বরাবর কিন্তু একটা বেগ আছে, ঠিক আছে। দেখ আমি যদি একটু আঁকাই এখানে, তার মানে আনুভূমিক বরাবর কি আছে, বেগ আছে, এটা হলো কি বেগ, আনুভূমিক বরাবর যেহেতু বেগ ধ্রুব, ঠিক আছে। তারপর দেখো এখানে যেটা বলছে যে উলম্ব বরাবর প্রাসের ত্বরণ a = -g, ঠিক আছে, তার মানে কি উলম্ব বরাবর কি ত্বরণ আছে, ত্বরণ তো আছে একটা কত -g, ঠিক আছে, তার মানে কি আমরা উলম্ব বরাবর কি বলতে পারবো, ত্বরণ আছে, ত্বরণ আছে, উলম্ব বরাবর কি আছে ভাইয়া, ত্বরণ আছে, কিন্তু আনুভূমিক বরাবর কোনো ত্বরণ নাই, এই যে আনুভূমিক বরাবর কি নাই, কোনো ত্বরণ নাই,
ঠিক আছে, তাহলে আমরা যেটা বের করলাম যে বেগ কাজ করতেছে আনুভূমিক বরাবর আর ত্বরণ কাজ করতেছে উল্লম্ব বরাবর, তাহলে মধ্যবর্তী কোণটা কত হবে? মধ্যবর্তী কোণ অবশ্যই 90 ডিগ্রি হবে, তাই না? তাহলে আমরা বেগ এবং ত্বরণের মধ্যবর্তী কোণ কত পাইলাম? 90 ডিগ্রি। সেটা এখানে বলছে যে বেগ ও ত্বরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি বা π/2। বুঝতে পারছো কি না? ওকে, আর একটা কথা মনে রাখবা, সেটা হলো ভাইয়া দেখো দেখো সেটা হলো সর্বাধিক প্রক্ষেপণ সীমার ক্ষেত্রে দেখো সর্বোচ্চ বিন্দুতে গতিশক্তি প্রাথমিক গতিশক্তির অর্ধেক। প্রাথমিক গতিশক্তির অর্ধেক ঠিক আছে, প্রাথমিক গতিশক্তির অর্ধেক। বুঝছো কি না? এই কয়েকটা জিনিস মাস্ট মনে রাখাই লাগবে, ঠিক আছে? ওকে, আর যে সূত্রগুলা দিলাম, এই সূত্রগুলা কিন্তু মাস্ট লাগবে। এগুলোতে অনেক ম্যাথ ট্যাথ আছে, ঠিক আছে? সূত্রগুলোতে ম্যাথ ট্যাথ করা লাগতে পারে। ওকে, এই তো মোটামুটি। আর আর কি আছে দেখ, এখন এই যে এখানে যা যা আছে না, যা দাগানো আছে, জাস্ট রিডিং দিবা, ঠিক আছে? জাস্ট রিডিং দিবা, রিডিং রিডিং দিবা, ঠিক আছে? দেখবা আমি যা যা পড়াইলাম ওইগুলো এখানে বলছে, ঠিক আছে? ওইগুলো এখানে বলছে। ওকে, যে প্যারাবোলার সমীকরণটা একটু মনে রাখো, ঠিক আছে? ওকে, এই যে প্রাচীর গতিপথ একটি কি প্যারাবোলা, এটা কিন্তু আমরা দেখলাম, ঠিক আছে? এই সর্বাধিক উচ্চতার সূত্রগুলো কিন্তু আমি সব এক করে লিখে দিছি, ঠিক আছে? সময়ের সূত্র, বিচরণকাল, ঠিক আছে? বিচরণকালের সূত্র, ঠিক আছে? প্রক্ষেপণ পাল্লা, ঠিক আছে? সূত্রগুলো কিন্তু আমি সব একসাথে লিখে দিছি, ঠিক আছে? এই যে 45 ডিগ্রি কোণ নিক্ষিপ্ত করলে বস্তুর পাল্লা সর্বাধিক, এগুলো সব পড়াই দিছি, সব। ওকে, এই যে এটাও কিন্তু লাস্ট লাইনে পড়াই দিলাম যে সর্বাধিক ক্ষেত্রে কি সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি প্রাথমিক গতিশক্তির অর্ধেক, ঠিক আছে? এগুলো সব পড়াই দিছি। ওকে, দেখো এখন পরন্ত বস্তুর সূত্র, ঠিক আছে? পরন্ত বস্তুর সূত্র। ওকে, দেখো এখানে একটু কিছু কিছু জিনিস আছে রিডিং পড়া লাগবে, ঠিক আছে? দেখো এখানে বলছে যে ইতালীয় বিজ্ঞানী গ্যালিলিও, ঠিক আছে? গ্যালিলিও পরন্ত বস্তুর গতি নিয়ে গবেষণা করেন এবং পরীক্ষালব্ধ কিছু সূত্র দেন। তো পরন্ত বস্তুর সূত্র কে দেন ভাইয়া? গ্যালিলিও, নামটা লাগবে, ঠিক আছে? দেখো কোথায় দেয়? পিসা শহর, ঠিক আছে? কোথায় ভাইয়া? ইতালির পিসা শহরে, ঠিক আছে? বিখ্যাত 180 ফুট উচ্চ হেলানো একটি স্তম্ভের ছাদ থেকে, ঠিক আছে? দেখো 180 ফুট, এই কথাটা লাগবে। এই যে দেখো, এই যে দেখতেছো না, এই যে এটা আসলে কি পিসা শহরের একটা স্তম্ভ, ঠিক আছে? হেলানো, দেখতেছো না, বেঁকা হেলানো। এটার উচ্চতা কত ছিল ভাইয়া? উচ্চতা ছিল 180 ফুট, ঠিক আছে? 180 ফুট। ওকে, দেখো এখন সূত্র দিছে আসলে 3টা সূত্র, ঠিক আছে? প্রথম সূত্র যেটা, সেটা হলো দেখো যে একই উচ্চতায় স্থির অবস্থান থেকে মুক্ত হবে সকল পরন্ত বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে, ঠিক আছে? সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে, এটা হলো প্রথম সূত্র, ঠিক আছে? দ্বিতীয় সূত্রটা বলছে যে স্থির অবস্থান থেকে বিনা বাধে পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক, ঠিক আছে? সময়ের সমানুপাতিক, তার মানে এটা কি আলটিমেটলি ভি সমানুপাতিক টি, ঠিক আছে? এটা হলো দ্বিতীয় সূত্র। আর তৃতীয় সূত্র যেটা, দেখো তৃতীয় সূত্র বলতেছে যে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রান্ত করে বা অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক,
ঠিক আছে, তার মানে কি এইচ সমানুপাতিক টি স্কোয়ার। ঠিক আছে, এখন মানে প্যাঁচ লাগে কি যে প্রশ্নগুলো কেমনে আসে, এখান থেকে প্রশ্ন আসবে যে নিচের কোনটি গ্যালিলিওর দ্বিতীয় সূত্র। ঠিক আছে, এটাও থাকবে এটাও থাকবে, বা বলতে পারে নিচের কোনটি গ্যালিলিওর তৃতীয় সূত্র, এটাও থাকবে এটাও থাকবে। তো এখন তো পোলাপান প্যাঁচ লাগায়, সূত্র মনে রাখে ঠিকই, কিন্তু প্যাঁচ লাগায় কোনটা দ্বিতীয় সূত্র কোনটা তৃতীয় সূত্র। ঠিক আছে, দেখ মনে রাখবা কীভাবে। দেখো এখানে একটা ভি আছে একটা টি আছে, তার মানে মোট কয়টা আছে, একটা এবং দুইটা, তার মানে এটা দ্বিতীয় সূত্র। ঠিক আছে, এখানে দেখো একটা এইচ আছে এবং দুইটা টি আছে, তার মানে মোট আছে কয়টা, মোট আছে তিনটা, তার মানে এটা কি তৃতীয় সূত্র। ঠিক আছে, আর প্রথম সূত্রটা এমনি মনে রাখতে পারবা। ওকে, দেখো এখানে কথাগুলো একটু মনে রাখো যে পরন্ত বস্তু সূত্র দেয় গ্যালিলিও, গিনিপালক পরীক্ষা করেছে নিউটন। ঠিক আছে, গিনিপালক পরীক্ষা করা 180 ফুট উঁচু হেলানো স্তম্ভ ছাদ থেকে। ঠিক আছে, ওকে, এগুলো একটু মনে রাখো। এই যে এখানে বলছে যে উত্থান ও পতনের সময় পরস্পর সমান। ঠিক আছে, উত্থান ও পতনের সময় পরস্পর সমান মানে কি, মানে তুমি যদি একটা জিনিস মনে করো যে উপরের দিকে ঢেল দাও, জিনিসটা যে নিচে পড়বে। ঠিক আছে, তো এই জিনিসটা উপরে উঠতে যতক্ষণ টাইম লাগছে না, নিচে নামতে ঠিক একই টাইম লাগবে। এটাই বলছে যে উত্থান এবং পতনের সময় পরস্পর সমান। বুঝতে পারছো কিনা? ওকে, এখানে আর কিছুই লাগবে না। তো এখানে বলছে যে সুসম্পৃক্ত গতির একটা সংজ্ঞা দিয়েছে, সংজ্ঞাটা একটু পড়ে নিও। ঠিক আছে, দেখো এখানে শুধু এটা মনে রাখবা যে বৃত্তাকার পথে সুষম দ্রুতিতে চলমান বস্তুর ত্বরণ থাকে। ঠিক আছে, এটুকু মনে রাখো। একটু রিডিং দিয়ে গেলা। দেখো এই কথাগুলো খুবই ইম্পর্টেন্ট যে কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ শূন্য হয়। ঠিক আছে, আর কেন্দ্রমুখী ত্বরণের দিক বৃত্তের কেন্দ্র বরাবর ক্রিয়া করে। এই দুইটা লাইন খুবই ইম্পর্টেন্ট, যদি 100টি স্টার দেওয়া যায় 100টি স্টার দিয়ে নাও। ঠিক আছে, এই দুইটা লাইন খুব ইম্পর্টেন্ট, মনে রাখা লাগবে। দেখো সুষম বৃত্তাকার গতির বৈশিষ্ট্য। ঠিক আছে, বৃত্তাকার বৈশিষ্ট্যগুলো কি, এটি সমদ্রুতি বিদ্যমান এখানে। ঠিক আছে, তারপর সমকৌণিক বেগ বিদ্যমান। ঠিক আছে, তারপরে কৌণিক ত্বরণ শূন্য, আর গতির কেন্দ্রমুখী ত্বরণ কি থাকে, গতির কেন্দ্রমুখী ত্বরণ থাকে। ঠিক আছে, দেখো এটা কেমনে মনে রাখবে, এটা মনে রাখার জন্য একটা ট্রিক্স যদি আমি বলি তোমাকে। দেখো যে দেখো এখানে এখানে আছে কি, সমদ্রুতি আছে, তারপরে কৌণিক বেগ আছে, সমকৌণিক বেগ আছে। ঠিক আছে, তারপরে কেন্দ্রমুখী ত্বরণ আছে, নাই কোনটা, নাই শুধু কৌণিক ত্বরণ। ঠিক আছে, দেখো আচ্ছা এখন ট্রিক্সটা কি, আচ্ছা এদের সুষম, সুষম সুষম কথাটার ভিতরে ম আছে না, কি আছে, ম আছে, ম আছে। দেখো তো যেগুলা বিদ্যমান সবগুলোর ভিতরে দেখো ম আছে। যে বলছে সমদ্রুতি বিদ্যমান, সমদ্রুতির ভিতরে ম আছে না। আবার বলছে সমকৌণিক বেগ বিদ্যমান, সমকৌণিকের ভিতরে ম আছে না। আবার বলছে যে দেখো কেন্দ্রমুখী বল বিদ্যমান, কেন্দ্রমুখী ভিতরে ম আছে। ঠিক আছে, তার মানে এই তিনটাই কি বিদ্যমান সুষম বৃত্তাকার গতির ভিতরে, কিন্তু কৌণিক ত্বরণ এটার ভিতরে কিন্তু কোনো ম নাই। ঠিক আছে, এজন্য কি এটা সুষম বৃত্তাকার গতির বৈশিষ্ট্য হবে না। ঠিক আছে, ইজি জিনিস, মনে রাখবা। আচ্ছা, উম, এটা অ্যান্সার করতে পারবা কেউ, এটা অ্যান্সার করো তো কেউ এটা। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ইভেন এই টাইপের একটা ম্যাথ, ঠিক আছে, এই টাইপের একটা ম্যাথ কিন্তু মেডিকেলে মনে হয় একবার আসছিল। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট। এই করতে পারবো নাকি, করে দিব বলো তো। দেখো ইজি, ভিকাল টু ওমেগা। ঠিক আছে, আমরা ওমেগা ইকুয়াল টু কি জানি, 2 পাই/টি। ঠিক আছে, আর 2 পাই এন ডিভাইডেড কি টি, ওমেগা ইকুয়াল টু 2 পাই এন ডিভাইডেড টি, এটা আলটিমেটলি জানি।
এখন এন মানে কি, কতবার আবর্তন করছে, 100। ঠিক আছে, পায়ের তো পায়ে রেখে দিও, সমস্যা নাই। আর টি মানে কি, কত কত সময়, সময় বলছে কি প্রতি মিনিট মানে 1 মিনিট। ঠিক আছে, এই যে 100, দেখো এনের জায়গায় 100 বসাইছে। ঠিক আছে, মিনিট মানে কি 60 সেকেন্ড, 60 বসাইছে। ঠিক আছে, আলটিমেটলি দেখো একটা মান আসছে। ঠিক আছে, ওকে, ওইটাই দেখো পরে 2 পাই দিয়েই করে দিছে, এই মানটা আসছে। ওকে, এটা আশা করি পারবা। তো দেখো আমাদের মোটামুটি শেষ। ঠিক আছে, চ্যাপ্টার মোটামুটি শেষ। ওকে, দেখো এখন আরও কয়েকটা জিনিস আছে তোমাদের একটু দেখাই। আরও একটা জিনিস আছে একটু দেখাই দিই, একটু জানাই লাগবে। সেগুলো হলো আচ্ছা, দেখো কয়েকটা জিনিস আমি লিখে দিই, একটু মনে রাখো যে অন আরপিএস বা অন রিভলিউশন পার সেকেন্ড। ঠিক আছে, এটাকে যদি আমরা রেডিয়ান পার সেকেন্ডে নিই, ঠিক আছে, দেখো অন রিভলিউশন পার সেকেন্ড মানে কি, অন রিভলিউশন পার সেকেন্ড, সেকেন্ড থাকবে নিচে। ঠিক আছে, তো অন রিভলিউশন মানে কি আসলে কি বোঝায় ভাইয়া, দেখো মনে করো যে মানে দেখো এটা হলো একটা ঘড়ি। ঠিক আছে, সাপোজ ধরো ঘড়ি, আচ্ছা ঘড়িটা ভালো করে রাখাই। ঠিক আছে, আমার তো সব জিনিস আসছে, আমি আবার এত খারাপ করে রাখাবো কেন। ওকে, দেখো এটা যে একটা ঘড়ি হয়, ঠিক আছে, এটা একটা ঘড়ি। আচ্ছা, ঘড়ির এ একটা বিন্দু থেকে, ঠিক আছে, আবার এ একটা বিন্দুতে ফিরে আসতে, আচ্ছা এটা কি লিখলাম, আচ্ছা দেখো এটা একটু অন্য কালিতে লিখি। ঠিক আছে, আচ্ছা দেখো এ যেখানে এ একটা বিন্দুতে ঘুরে আসতে, ঠিক আছে, কতটুক পথ অতিক্রম করতে হয়, 2 পাই না, কতটুক পথ ভাইয়া, 2 পাই। ঠিক আছে, এটুক কত, 180, এটুক 180, তার মানে কি 2 পাই। ঠিক আছে, ওকে, তো আমরা কি বলতে পারি যে আহ, যদি ওয়ান রিভলিউশন মানে আসলে কি বোঝায়, যে এই যে একটা পাক দিতে কতটুকু পথ অতিক্রম করলো সেটাই। ঠিক আছে, ওয়ান রিভলিউশন বলতে আসলে এই আহ, কতটুকু মানে ঘুরে আসতে কতটুকু পথ অতিক্রম করলো সেটাই। তো কতটুকু হবে ভাইয়া, 2 পাই। ঠিক আছে, আমরা বলতে পারি নাকি ওয়ান রিভলিউশন মানে কি 2 পাই, 2 পাই, আর এখন কি রেডিয়ান্ট হয়ে যাবে। ঠিক আছে, বাই এস ইকাল টু কত বলছে, যে 1 রেডিয়ান পার সেকেন্ড। ঠিক আছে, তো সেকেন্ডে যদি রাখি দেখো তাহলে কি হবে, 2 পাই রেডিয়ান পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে 1 রিভলিউশন পার সেকেন্ড ইকাল টু কি, 2 পাই রেডিয়ান পার সেকেন্ড। ঠিক আছে, ওকে, দেন আমি যদি 1 রিভলিউশন পার মিনিট বলি, দেখো অন আরপিএম যদি বলি, ঠিক আছে, অন আরপিএম যদি বলি সেই ক্ষেত্রে কি হবে, দেখো অন আরপিএম বলে সেই ক্ষেত্রে দেখো অন রিভলিউশন, ঠিক আছে, নিচে কি থাকবে মিনিট, মিনিট বলছে যে মিনিট। ঠিক আছে, আমরা মিনিট সমান কি জানি, আচ্ছা অন রিভলিউশন সমান কি জানি, যেটা পড়লাম 2 পাই। ঠিক আছে, 2 পাই রেডিয়ান। ঠিক আছে, আর 1 মিনিট সময় কত, 60 সেকেন্ড। তো এটা যদি আমি 60 দিয়ে কাটি, ঠিক আছে, তাহলে কত থাকে, 30। তাহলে আলটিমেটলি কি দাঁড়াবে, অন আর পি এম ইকুয়াল টু পাই বাই 30 রেডিয়ান, ঠিক আছে, পার সেকেন্ড। বুঝতে পারছো কি না, পাই বাই 30 রেডিয়ান পার সেকেন্ড। ঠিক আছে, এরকম কিন্তু আসতে পারে প্রশ্ন, আসতে যে 1 RPM সমান সমান কত রেডিয়ান পার সেকেন্ড, বের করতে পারবা কিনা, বুঝছো কিনা বলো। না বুঝে থাকলে বলবা যে বুঝি না ভাই, আবার একটু বুঝান। ঠিক আছে, না বুঝা যদি ক্লাস শেষ করো তাহলে কিন্তু তোমারই লস, আমার কিন্তু লস নাই। যদি না বোঝো আমারে বলো, আমি আবার বুঝাবো, সমস্যা নাই। বুঝছো কিনা একটু বলো, সবাই বলো, সবাই। ওকে, সবাই বলতেছে বুঝছি। ওকে, এখন আমাদের লাস্ট টপিক, সেটা হলো ঘড়ির কাঁটার কৌণিক বেগ। ঠিক আছে, এটাও আসে। টপিকটা কি ভাইয়া, ঘড়ির কাঁটার কৌণিক বেগ, কৌণিক বেগ। ঠিক আছে, ওকে, দেখো ঘড়ির কাঁটার কৌণিক বেগ এটা কেমন বের করবা, দেখো ঘন্টার কাঁটা, মিনিটের কাঁটা এবং সেকেন্ডের কাঁটার জন্য আলাদা আলাদাভাবে কৌণিক বেগ নির্ণয় করা লাগে। ঠিক আছে, তো আমি জাস্ট তোমাদের ঘন্টার কাঁটাটা দেখাই দিব, মিনিটের কাঁটা এবং সেকেন্ডের কাঁটার কৌণিক বেগ তোমরা বের করবা। ঠিক আছে, বের করবা। দেখো ঘন্টার কাঁটার কাঁটার ক্ষেত্রে, ঠিক আছে,
ঘন্টার কাটার ক্ষেত্রে। ওকে, তাহলে কি বের করব? কৌণিক বেগ। ঠিক আছে, আচ্ছা কৌণিক বেগ সমান আমরা কি জানি? কৌণিক বেগ ওমেগা ইকুয়াল টু 2π/t। কি ভাইয়া? 2π/t, এটা তো আমরা জানি। কৌণিক বেগ ওমেগা ইকুয়াল টু কি? 2π/t। ওকে, তো দেখো ঘন্টার কাটার ক্ষেত্রে, ঠিক আছে, ঘন্টার কাটার ক্ষেত্রে পর্যায়কাল টি ইকুয়াল টু কত? টি ইকুয়াল টু 12 ঘন্টা। 12 ঘন্টা। এটা কেমনে হইলো দেখো, আমি যদি আবার একটু তোমাদের বোঝাই। ঠিক আছে, দেখো এটা যদি একটা ঘড়ি হয়, ঠিক আছে, ঘড়ি একটা ঘন্টার কাটা আছে না? ঘন্টার কাটা আছে, সেকেন্ডের কাটা আছে, মিনিটের কাটা আছে। তো ধরো এটা হলো ঘন্টার কাটা। ঠিক আছে, ঘন্টার কাটা একটু ছোটো থাকে, মোটা থাকে। ওকে, ঘন্টার কাটা, এই ঘন্টার কাটাটা মানে এখানে আছে। এখন দেখো ঘন্টার কাটা, এখন যদি ধরো সাপোজ 3টা বাজে, ঠিক আছে, কত বাজে? 3টা বাজে, ঠিক আছে। ওকে, তো এখন 3টা বাজে, এই 3টায় যখন এই ঘন্টা কাটাটা এই 3টা থেকে ঘুরে 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 আবার 3টায় আসতে কয় ঘন্টা টাইম লাগবে ভাইয়া বলো? 12 ঘন্টা টাইম লাগবে না? মানে পূর্ণ একটা আবর্তন সম্পন্ন করতে টাইম লাগবে কত? টাইম লাগবে 12 ঘন্টা। বুঝতে পারছো কি না? পূর্ণ একটা, কি বলে, হ্যাঁ হ্যাঁ 12, ওকে। তো বুঝতে পারছো তো, পূর্ণ একটা কি ঘূর্ণন সম্পন্ন করতে টাইম লাগবে 12 ঘন্টা, এই জন্য আমরা কি পর্যায়কাল বলছি 12 ঘন্টা। ঠিক আছে, তো দেখো এটা যদি বোঝো, তো দেখো আমরা যেটা জানি যে আমাদের ওমেগা সূত্র কি? 2π/t। ঠিক আছে, আমরা কি ওমেগা সমান কি জানি? ওমেগা ইকুয়াল টু 2π/t। তো আমরা কী বলতে পারি? 2π/12। এটা কি ভাইয়া? এটা হবে আওয়ার। ঠিক আছে, 12 আওয়ার। তো আমরা আলটিমেটলি এখানে কী বলতে পারি? 2 দিয়ে যদি 12কে কাটি কত হবে ভাইয়া? 6। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি π/6, π/6 রেডিয়ান পার আওয়ার। রেডিয়ান পার আওয়ার। বুঝতে পারছো কি না? এখানে কি π/6 রেডিয়ান পার আওয়ার, এটা কিন্তু আওয়ারে। ঠিক আছে, দেন এটাকে যদি আমরা মিনিটে নিতে চাই, মিনিটে নিতে গেলে কী করা লাগবে? দেখো সেম জিনিস, ঠিক আছে, সেম জিনিস। দেখো দেখো এটাকে যদি আমরা মিনিটে নিতে চাই, ঠিক আছে, মিনিটে নিতে গেলে কি করব? দেখো ওমেগা ইকুয়াল টু এখানে কি? এখানে কি ছিল? 2π। ঠিক আছে, তোমরা জাস্ট এটা লক্ষ্য করো যে এখানে কি ছিল? 2π/12 আওয়ার। ঠিক আছে, আমরা জাস্ট কী করবো, এটা ছিল ঘন্টা, 1 ঘন্টা সমান কত মিনিট ভাইয়া? 60 মিনিট। তাহলে আমরা 12 সাথে 60 গুণ করে দিব। ঠিক আছে, তাহলে এটা কি হবে? মিনিটে হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারছো কি না? তো এটা আলটিমেটলি কী হবে দেখো, আমরা যদি এই 2 দিয়ে এটাকে কাটি তাহলে এটা হবে তোমার কত? 6। ঠিক আছে, 6। তাহলে 6 × 60 কত হবে? 6 × 6 = 36। ঠিক আছে, তাহলে আমরা কী পাবো? π/360 রেডিয়ান পার মিনিট। পার মিনিট। এটুকু বুঝছো কি না বলো তো? জাস্ট সেম থিং। ঠিক আছে, আমরা প্রথমে বের করছিলাম রেডিয়ান পার ঘন্টা। ঠিক আছে, এই ঘন্টা গিয়ে 12 সাথে শুধু এখানে 60 গুণ করে দিছি, আমাদের বের হয়েছে π/360 রেডিয়ান পার মিনিট। ওকে, দেখো সরি, ওকে দেখো এখন যদি আমরা মিনিট থেকে সেকেন্ডে বের করতে চাই, না সেকেন্ডে বের করবো, তাহলে কী করবো? জাস্ট এখানে আর একটা 60 গুণ করে দিব, কারণ আমরা কি জানি 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড। ঠিক আছে, 60 সেকেন্ড কিনা? ওকে, তো দেখো, বা তুমি এক কাজ করতে পারো, ঠিক আছে, এটার সাথে 60 গুণ করতে গুণন করে দিতে পারো। ঠিক আছে, তুমি এটার সাথে 60 গুণন করে দিতে পারো। তো আমি ওটার সাথে 60 গুণন কেন করবো না? কারণ ভাইয়া যে আমি যদি এটার সাথে 60 গুণন করি, তাহলে আমি বুঝাইলাম যে তোমাকে প্রথমে এই মানটা বের করা লাগবে, তারপর 60 গুণন করা লাগবে। অনেকে বুঝবে না। তো বিষয়টা আসলে কি, তোমাকে তো পরীক্ষায় যে রেডিয়ান পার আওয়ারে চাইবে তার তো কোনো মানে নাই। রেডিয়ান পার মিনিটও চাইতে পারে, রেডিয়ান পার সেকেন্ডও চাইতে পারে। তো তুমি ডিরেক্ট কেন বের করবা? তুমি তো এ পর্যন্ত তো বের করতে পারবা। ঠিক আছে, তারপরে জাস্ট কী করে দিবা দেখো, 2π, আচ্ছা এটা একটু অন্য গাড়িতে লিখি, তা না হলে আবার গুলাই ফেলবা সবাই। দেখো ওমেগা ইকুয়াল টু কি? 2π সেম। ঠিক আছে, 12 × 60 এ পর্যন্ত ছিল কি মিনিট,
আমরা 1 মিনিট সমান কত সেকেন্ড, 60 সেকেন্ড, তার মানে আমরা আর একটা 60 যোগ গুণ করব। ঠিক আছে, দেখে ক্ষেত্রে কি আসে, এক্ষেত্রে যদি এই 2 কেরাতে কাণ্ড কত হয় ভাইয়া, 6। ঠিক আছে, 6 6 36। ঠিক আছে, আলটিমেটলি এটা হবে তোমার দেখবা যে পাই বাই রেজাল্ট আসবে 21,600। ঠিক আছে, পাই বাই 21,600 রেডিয়ান পার সেকেন্ড। বুঝছো কি না, বুঝছো কি না? তো প্রশ্নে কিন্তু বলতে পারে যে ঘন্টার কাটার কৌণিক বেগ। ঠিক আছে, ঘন্টার কাটার কৌণিক বেগ কত। ঠিক আছে, এটা আওয়ারেও চাইতে পারে, সেকেন্ডও চাইতে পারে, মিনিটও চাইতে পারে। বের করতে পারবা কিনা এখন বলো, সবাই বলো বুঝছো কিনা। যদি বুঝে থাকো তাহলে তোমাদের জন্য হোমওয়ার্ক হলো ভাইয়া যে সেমভাবে মিনিটের কাটা, দেখো ঠিক সেমভাবে মিনিট ও সেকেন্ডের কাটারটা বের করবা। সেকেন্ডের কাটার কৌণিক বেগ বের করবা। কৌণিক বেগ কত। ঠিক আছে, এটা হলো ভাই তোমাদের হোমওয়ার্ক, এটা হলো তোমাদের হোমওয়ার্ক। ঠিক আছে, এটা বের করবা। ওকে, তো এর তো মোটামুটি ছিল। ঠিক আছে, আর একটা জিনিস মনে রেখো যে 1 রেডিয়ান সমান কত ডিগ্রি। ঠিক আছে, 1 রেডিয়ান সমান 57.3 ডিগ্রি। 57.3 ডিগ্রি। ঠিক আছে, এটা একটু মনে রেখো। ওকে, এখন সবাই বলো যে কারো কোনো সমস্যা আছে কিনা, বলো। আমাদের মোটামুটি পড়া আজকে শেষ। ঠিক আছে, আমাদের পড়া শেষ, চ্যাপ্টার শেষ। তো বলো যে যতটুকু বুঝাইছি একদম ফার্স্ট টু লাস্ট কারো কোনো জায়গায় কোনো প্রবলেম আছে কিনা, কেউ কোনো জায়গায় বুঝো নাই। ঠিক আছে, এমন যদি থাকে তাহলে একটু বলো যে ভাই আমি এই জায়গায় বুঝি নাই, বুঝাই দিব, সমস্যা নাই। একটু বলো কাইন্ডলি, সবাই একটু বলো ক্লিয়ার কিনা। ওকে, নাফি আহমেদ বলছো অল ক্লিয়ার। সবাই একটু বলো যে ক্লিয়ার কিনা। ওকে, তো আশা করি সবারই ক্লিয়ার। ঠিক আছে, কারো কোনো সমস্যা নাই, যেহেতু কেউ কিছু বলতেছো না। তো ভাই আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, আমার জন্য একটু দোয়া করো। ঠিক আছে, আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফিজ।